হ্যাঁ, আজকে বৃহস্পতিবার আর আমি কৌস্তব চলে এসেছি আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা ঘোষলি কল রেকর্ডিং শেয়ার করতে। ঘটনাটা বালির এবং ঘটনাটা বেশ অনেক দিনের একটা স্প্যান ধরে ঘটে। অনেকগুলো মৃত্যু জড়িয়ে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনার মধ্যে যে এন্টিটিগুলো রয়েছে, যে ঘটনার সিকোয়েন্সগুলো রয়েছে, সেগুলো আপনারা যখন এক এক করে জানবেন তখন আপনাদের মনে হবে যে কি শুনলাম, এটা এতটাই মারাত্মক এই ঘটনাটা। একটা কুকুর, ইভেন মানুষও, তাদের শরীর থেকে খুবলে খুবলে মাংস খেয়ে নেওয়া হতো। কে খেত, কি হয়েছিল সেই মেয়েটার সাথে রাতে ঘুমিয়ে থাকার সময়, সেই সব কিছুই আপনারা জানতে পারবেন। আজকে আমার সাথে কলে ছিল বালি থেকে ময়ূরী। আশা করছি আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকের এই হরর পডকাস্টটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, কিউরিওফাইটে আপনারা কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। আজকের টপ কমেন্টসগুলো আমি পড়ে শোনাবো রবিবার দিন দুপুর 3টের কল রেকর্ডিংয়ে এবং শাউট আউট দেবো। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন। এবং আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে বা আমার সাথে ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমরা সেখানে কথা বলতে পারি। কৌস্তবের আড্ডাতে রিসেন্টলি একটা মারাত্মক হরর পডকাস্ট আপলোড হয়েছে। কৌস্তবের আড্ডা মানে আমার দ্বিতীয় চ্যানেল। সেখানে দেবদীপ দা এমন একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে যা শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন। ইতিমধ্যে প্রায় 45,000 মানুষ সেই ভিডিওটা দেখেছেন। আপনারা যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ঘটনাটি এই ভিডিওটি দেখার পর শুনে নেবেন। আর হ্যাঁ, আগের দিন অর্থাৎ রবিবার দুপুর 3টের যে কল রেকর্ডিংটা আপলোড হয়েছিল সেখানের যে টপ কমেন্টসগুলো ছিল সেগুলো আজকের এই ভিডিও শেষে আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং শাউট আউট দেবো। তো আপনারাও আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখুন এবং আপনাদের ওপিনিয়ন জানান। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো ময়ূরী, কেমন আছো? হ্যালো কৌস্তব দা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। বেসিক্যালি তোমার থেকে যে ইনসিডেন্টস গুলো আমি শুনলাম, যে ঘটনাগুলো আমি জানলাম, ঠিক আছে, হ্যাঁ, এরকম টাইপের ঘটনা তুমি কিভাবে সে এতদিন ধরে ফেস করেছো, লিভেন এরকম একটা শহরের বুকে দাঁড়িয়ে, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রেই মনে হয় না যে শহরে আছি, লাইটস রয়েছে, এত আলো রয়েছে, তার মধ্যে এরকম টাইপের কিছু ঘটনার সম্মুখীন হওয়া, এতদিন ধরে সেটা ফেস করা, এটা কিন্তু খুবই প্যাথেটিক। এবং আমি যখন শুনছিলাম, আমার কিন্তু সেই সময়েও, এখন রাত হয়ে গেছে যদিও, আমার কিন্তু সেই সময়েও আমার বেশ ক্রিপি লেগেছে, বেশ ভয় লেগেছে ব্যাপারটাতে। আমি জানতে চাই ময়ূরী, তোমার সাথে কি ঘটেছিল, তুমি ডিটেলস একটু শেয়ার করো আমাদের সাথে, কি হয়েছিল তোমার সাথে? একদম একদম কৌস্তব দা। তো দেখো, গত প্রায় বলে দিচ্ছি কোভিড এর পর থেকে আমার লাইফটা না একটা খুব বড় একটা টার্ন নেয়, ঠিক আছে? কোভিড এর টাইমে আমি আমার ঠাম্মিকে হারাই, আর তার পরে পরে আমার দাদা ভাইকেও হারাই, মানে ঠাকুরদা, দাদা ভাইকেও হারাই। আমি আসবো এটাতে। তো দেখো, আমি জানি না এটা কতটা স্বাভাবিক লাগবে, বাট এরকম হয়েছে আমার সাথে যে আমার রক্তে কোন একটা মানুষ, বা মানুষ বলা যায় না, ওটা একটা জিনিস যেটা ধরো জীবিত নেই, সে আমার রক্তে আকৃষ্ট হয়েছে। রক্ত মানে কিরকম রক্ত? বডি রক্ত, তোমার বডি থেকে রক্তপাত হয়েছে, ব্লিডিং হয়েছে, তোমার মনে হয়েছে সেটা থেকে অ্যাট্রাক্টেড হয়েছে, আকৃষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। প্লাস এইটা তো তুমি আমার মনে হয় শুনেছো যে কেউ একজন যে মারা গেছে, সে তোমাকে যদি কোনো কথা দিয়ে যায় সেটা কিন্তু সে রাখে। আচ্ছা, এটা আমার সাথে হয়েছে, রেখেছে।
ওকে ওকে ওকে, কি হয়েছিল বলো তো? হ্যাঁ, আমি প্রথম হচ্ছে আমার কোভিড এর টাইমে, আমি ডেটটা এক্স্যাক্টলি হচ্ছে 6 অক্টোবর, এখনো মনে আছে। আমার ঠাম্মিকে হারাই। এবার Okay. কোভিড এর টাইমের তখন মানে কি বলবো, তখন আর বডি দিচ্ছিল না বাড়িতে, তো ঠাম্মির মুখে জল পাইনি ঠাম্মি মারা যাওয়ার সময়, বিকজ বাবারা আর কি কেউই তোমার কোনো কাজ তখন করতে পারেনি। হসপিটাল থেকে আমার ঠাম্মি মারা যায়, হুম, ঠিক আছে। তো তারপরেই এই, এটা কি 2020? হ্যাঁ 2020। হুম। এবার তারপর থেকে এগুলো শুরু হয়। আমি বলছি তখন এই যে তারপর একটা শ্রাদ্ধর টাইম হয়, তার 13 days পর হুম। শ্রাদ্ধর দিন হয় যে আমার পরীক্ষা ছিল। আমার তখন অনলাইনেই পরীক্ষা হচ্ছিল, তো বাড়িতেই ছিলাম আমি। হুম। এবার বুঝতেই পারছো, ঠাম্মি আমাদের মানে ছোটবেলা থেকে ওনার সাথে আমার বড় হওয়া আর কি, হুম। ঠিক আছে। আমায় খাইয়ে দেওয়া, আমার সাথে শোয়া সবই করেছি, খুবই ভালোবাসতেন আমাকে। বাট একটা ফ্যামিলির মধ্যে রিফ্টও ছিল, যাই হোক। তো যেদিনকে আমার পরীক্ষা সেদিনকে আমার ফ্রেশ হয়ে আমার অ্যাকচুয়ালি শ্রাদ্ধতে যাওয়ার কথা ছিল, বিকজ ওখানে শ্রাদ্ধতে কি হয় না, একটা জল দিতে হয়, ঠিক আছে। ওনাকে জল পান করাতে হয়, বিকজ জল পান না করলে নাতনি বা নাতির হাতে তো উনি নাকি মুক্তি পান না, ঠিক একটা আছে। কথা একটু জানতে চাই, যে শ্মশানে যখন তোমার বাবা মা বা তোমাদের ফ্যামিলির কেউ যাননি, ঠিক আছে, হ্যাঁ, শ্মশান কার্যের যে পুরো কাজটা সেটা হসপিটাল থেকে করানো হয়েছিল? হসপিটাল থেকেই করানো মানে হয়েছিল। তখনও জল পান, মানে জল পাইনি, মানে যে রিচুয়ালস গুলো হয় সেগুলো আমাদের- প্রপারলি হয়নি? না, আমাদের অ্যালাউ করেনি। অনেকবার বলা হয়েছিল, বাট অ্যালাউ করেনি। তখন যেহেতু যে লেভেলে কোভিড বাড়ছে, হুম। ওই জন্যই অ্যালাউ করছিল না। ওকে, শ্রাদ্ধের দিন কি হলো? খুবই প্যাথেটিক ওয়েতে আমার ঠাম্মি অ্যাকচুয়ালি মারা মারা যায়, গেছে। খুবই প্যাথেটিক হ্যাঁ, ওয়েতে। কোভিড এর সময় তো মানে আমি হ্যাঁ, নিজেরাও দেখেছি, মানে ওই যে ডেড বডিজ গুলো রয়েছে, লাশ গুলো রয়েছে, এরকম ভাবে ওটা মানে imagine গাড়িতে তুলছে, বডি গলে গলে পড়ছে, এরকমও দেখেছি আমি। যাই হোক, তারপর কি হয়? দিয়ে শ্রাদ্ধের দিনের কথাটা বলি তোমাকে। আমি যখন মানে আমার বাড়ির এরিয়াটা তোমাকে বলি, আমার বাড়ির যে করিডোরের ডান দিকে হচ্ছে ঠাম্মির ঘর, সোজা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। হুম। তা আমি করিডোর দিয়ে যাচ্ছি, সোজা ওয়াশরুমের দিকে যাব। এবার তখন না জাস্ট একবার চোখটা ডান দিকে ফিরিয়েছি ঠাম্মির ঘরের দিকে, আমি পুরো দেখছি যে আমার ঠাম্মি শুয়ে আছে বিছানায়, আর আমি আমাকে শুয়ে ডাকছে। আছে? হ্যাঁ, আমায় ডাকছে। আচ্ছা। আর আমি তোমাকে যেটা বললাম সবার আগে, উনি আমাকে খুবই ভালোবাসতেন, কেন কি আমি হচ্ছি বংশের একমাত্র নাতনি, ঠিক আচ্ছা। আছে। হুম। ওই জন্য খুবই ভালোবাসতো। ওটা দেখে না মানে কৌস্তবদা, বিশ্বাস করো একটা মোমেন্টের জন্য আমি খুবই ভেঙে পড়ি ওখানটাতে, বুঝতে পারছিলাম না কি কি হচ্ছে। হুম। তারপর আমি সাধারণত মায়ের কাছে যাই, গিয়ে বলি এরম এরম ব্যাপার। মা আমাকে বলে যে তুই একটা কাজ কর, তুই চেঞ্জ করে সাধ্যর বাড়িতে যেতে হবে, কেন কি আমার মনে হয় তোর হাতে জল পাইনি বলে এখনো মুক্তি হয়নি ওনার। হুম। তো আমি এইসবে খুব একটা তখন বলতে পারো মানতাম না, ঠিক আছে, খুব একটা মানতাম না তখন। তো কিন্তু আমার তুমি মনে চোখের সামনে দেখেছো ওটা? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি মানতাম না অতটা। হুম। সেই টাইমটায় আমার এতটা বিলিফ ছিল না এখন যেটা আমি করি। হুম। তো আমরা সাধারণত এরকম ড্রেস ফ্রেস পরে যাই, ওইখানে রিচুয়ালস মেটে এসে এবার বাড়িতে আসি। এসে আমার রুমে আমি একা শুই, আর আমার মা আর বাবা শোয়। সেদিন থেকে কৌশলদা, আমি তোমায় বলি, আমার ঘরে আমি একটা প্রেজেন্স ফিল করতে শুরু করি। এবার প্রেজেন্সটা কিরকম ফিল করছি বলছি, মানে ধরো তুমি তোমার ঘরে রয়েছো, খুবই নর্মাল, তুমি তোমার ঘরে রয়েছো, তোমার সাথে হয়তো কেউ একজন তোমার ঘরে রয়েছে, তুমি বুঝতে পারবে। হুম। এটা একটা উইয়ার্ড ছিল আমার কাছে, বিকজ আমি এগুলোতে মানতাম না, তো আমি বুঝতেও পারিনি কি হচ্ছে। হুম। হুম। এবার আমি ভেবেছি এই এতদিন ধরে একটা ধকল যাচ্ছে, সব হ্যালুসিনেশন একটু মাথায় চলছে আমার, বলে আমি ঘুমিয়ে পড়েছি।
ঠিক আমি তোমাকে তখন বলছি ওই হার্ডলি হয়তো রাত্রির 1টা 1:30 হবে, হুম। ঠিক আছে? তখন ওই অ্যারাউন্ড আমার তুমি হঠাৎ একা করে- শুতে? হ্যাঁ, আমি একা শুতাম। আর মানে আমি তো বেশ অনেকক্ষণ ফোন টোন দেখি, হুম, ওই আমার শুতে শুতে একটু রাত হয়, হুম, ঠিক আছে? তো 1টা 1:30 নাগাদ আমার চোখটা জাস্ট লেগেছে, হুম, ঠিক আছে? হুম, ভট করে আমার চোখটা খুলে গেছে। হুম, এবার যেই মুহূর্তে খুলেছে, তো তুমি ভাবতে পারবে না আমি কি দেখেছি চোখের সামনে। আমার একটা শাটারওয়ালা উইন্ডো আছে, ঠিক আছে? আমার পুরোনো বাড়িতে ছিল শাটারওয়ালা উইন্ডো, মানে যেটা তোমার হোয়াইট কালারের শাটার উইন্ডো থাকে না, যেটা ট্রান্সপারেন্ট, বাইরেটা দেখা যায়, হুম, হুম, হুম। ওই রকম উইন্ডো ছিল। তো আমার ঠিক আমার মুখের সামনেটাই উইন্ডোটা। আমি দেখছি যে উইন্ডোটার বাইরে একটা কোনো ফিগার, মানে আমি বুঝতে পারছি আমার ঠাম্মির মতোই ফিগারটা আর কি, ঠিক আছে? কেন কি হুম। ঠাম্মি যেরকম তোমার হোয়াইট কালারেরই শাড়ি পরতো, বিকজ আমার দাদাই ছিল না, তো উনি হোয়াইট শাড়ি পরতেন। আর ঠিক বেশ লম্বা চওড়া আমার ঠাম্মি ছিল, ঠিক আছে? আমার ফ্যামিলিতে সবাই লম্বা চওড়া। তো ওরম একটা ফিগার আমি দেখছি আমার ঠিক জানলার বাইরে ছিল। এবার আমি যখন তাকিয়েছি, ওটা ঠিক ডান দিকে কেটে আস্তে করে বেরিয়ে গেল। আচ্ছা। এবার এটা দেখার পর হঠাৎ করে মনে হলো যে মানে মানে বলে না যে ভেতর থেকে একটা, যে এবার আমাকে ছুটতে হবে, কিছু একটা খারাপ হবে, আমাকে এবার যেতে হবে, একটা ফিলিং আসে। দেখবে একটা নেগেটিভ ভাইব ফিল হয় হুম, মাঝে মাঝে, যে এবার মানে মনটা বলে না যে আমাদের মনটা কু ডাকছে, দেখবে বাংলাতে বলে, হুম, ওটা হচ্ছে। আমার তখন মনে হচ্ছে যে না, আর এই ঘরে এখন থাকা যাবে না, এখান থেকে বেরোতে হবে। আমি কোনো রকমে ওই ঘরটা থেকে ছুটে বেরিয়ে গেছি। হুম। বেরিয়ে বাবা মার ঘরে গেছি। এবার যেই মুহূর্তে ওখানে পৌঁছেছি, বাবা বলছে কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? উঠে পড়েছে ওরা অবভিয়াসলি। আমি বললাম না না কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। আর আমি কিছু সেরকম বলতে চাইনি। এবার এই যে সিলসিলাটা, মানে এই যে ছায়া দেখার যে ব্যাপারটা, এটা প্রায় অনেকদিন ধরে হয়েছে, ঠিক আছে? প্রায় ধরে নাও 1-1.5 মাস ধরে চলছে এটা। আমি কাউকে জানাইনি। কেন? আমি জানাইনি বিকজ আমার মনে হচ্ছিল আমি হ্যালুসিনেট করছি, বিকজ আমি ঠাম্মিকে খুবই ভালোবাসতাম। হুম, এবার উনি চলে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আরে আমি তো এটা, ঠিক আছে হয়তো আমি ভুল দেখছি, হয়তো ওনাকে বেশি ইমাজিন করছি। আমি না এটা করতাম, জানো তো, আমি খুব বেশি ওভার থিঙ্ক করি, মাঝে মাঝে জোনড আউট হয়ে যাই। তো হয়তো আমি ভাবছি আমি হ্যালুসিনেট করছি। তো 1-2-1.5 মাস যাবে, ওটা কেটে যাবে, আমি এরকম ভেবেছি। এবার আমি বলি, এবার হচ্ছে মেন আমার দাদা ভাইয়ের কথা বলি। আমার একজন কাজিন দাদা রয়েছে, ঠিক আছে? খুবই কাছের, খুবই মানে কি বলবো, খুব ভালোবাসি আর কি আমি আমার দাদা ভাইকে, হুম। ঠিক আছে? খুব ভালোবাসি। আর ও আমার কাছে একটা স্পেশাল জায়গায় রয়েছে। এবার একদিন আমার দাদা ভাই যেখানেই যেত, হুম। যেখানেই, হুম। মানে সে যদি ও বাড়ির থেকে বেরিয়ে একটু আড্ডা মারতেও যায়, আমাকে ফোনে সেটা জানায়। দাদা যে ভাই মানে তোমার দাদা? হ্যাঁ, আমার কাজিন, ওকে, ওকে, ওকে। ঠিক আছে? কাজিন। হুম। ওই আমার একমাত্র দাদা, যাকে আমি খুব ভালোবাসি। তো যখনই যেত আমাকে সবসময় জানাতো যে বাবু আমি আজকে আড্ডা মারতে যাচ্ছি, এইখানে যাব এই টাইমে। হুম, হুম, হুম। 6th জুন, তোমায় ডেটটা বলেছিলাম মনে আছে কৌস্তব দা? ফার্স্টে 6 অক্টোবর বলেছিল। 6 জুন মানে এটা 2021 এর কথা বলছো? 21, 6 জুন 2021। হুম, হুম। আর এর মাঝখানে কি মানে ছায়া দেখার ব্যাপারটা এই চলছে? ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলছে আমার সাথে, ঠিক ওকে, আছে? মানে 6-8 মাস ধরে ব্যাপারটা চলছে। হ্যাঁ চলছে। আমি ওটাকে কাটিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। হুম, কিরকম চলছে বলতো, আমি বলছি ধরো আমি রান্নাঘরে কিছু একটা কাজ করছি, হুম। হঠাৎ মনে হলো পেছন দিয়ে কেউ একজন সরে চলে গেল। আমি Okay. জিনিসটাকে খুবই হালকা ভাবে নিয়ে কাটিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে হচ্ছে, ছেড়ে দাও। আমি, বিশ্বাস করো কৌস্তব দেওয়া, ভাবতে পারিনি যে এটা এতটা ভয়ঙ্কর একটা টার্ন নেবে। কোনোদিনও ভাবতে পারিনি। আমার দাদা ভাই, ওর সাথে আমার লাস্ট কথা হয় 5th জুন রাত্রি 2টো অবধি আমাদের কথা হচ্ছিল হুম, ফোনে, হুম, ঠিক আছে? ও আমাকে বলছে যে বাবু জানিস তো একটা কথা তোকে বলা হয়নি, অনেকদিন ধরে বলবো বলবো করছি। আমি বললাম হ্যাঁ বল, কি কথা?
বলছে আমার না মনে হচ্ছে যে ঠাম্মি আমাদের আশেপাশে রয়েছে। হুম 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 না আমি বলছি তোকেও আমার বলা হয়নি, আমি কাউকে বলিনি এই কথাটা। আমি তখন ওকে বলেই ফেলেছি আর কি, মানে কেন কি ওর থেকে আমি বেশি দিন লোকাতে পারতাম না, ওকে বলে দিয়েছি যে এরম এরম ব্যাপার, আমি এরকম দেখছি। ও তখন বলছে তুই আগে বলবি তো, তুই এতদিন বলিসনি কেন? আমি বললাম, না মানে আমি ভাবলাম আমি হ্যালুসিনেট করছি, আমি ওই জন্য আর কি বলিনি। তো বলছে যে না আ- আমিও দেখছি। এবার এটা যখন বললো আমাকে, এটা হচ্ছে আমি তোমাকে বলছি, তো ও আমাকে বললো ঠিক আছে, লাস্ট আমার সাথে কথা হয়েছে, ও বললো যে ঠিক আছে আমি কালকে তোর বাড়ি আসছি, এসে এই নিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা হবে। হুম 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 এই ফোনটা কাট, রাত্রি 2টো তখন, এখনো আমার টাইম মনে আছে ওটা। হুম 6 জুন সকাল থেকে বিকেল 4টে অবধি আমি ওকে কন্টিনিউয়াসলি ফোন করেছি, ওর ফোন আমি পাচ্ছি না, কনস্ট্যান্টলি ফোন করছি, আচ্ছা কিছুতেই পাচ্ছি না। বিকেল 4টের সময় ওরই একজন ফ্রেন্ড হঠাৎ আমাকে ফোন করেছে, হুম, করে না মানে ও আর কি কমন মিউচুয়াল একটা ফ্রেন্ড, হঠাৎ ফোন করেছে, করে আমাকে বলছে যে উম, মানে ওরা ও হিন্দি ছিল আর কি, ঠিক আছে, তো আমাকে করে বলছে যে ময়ূরী সৌরভ মার গেয়া। মানে হ্যাঁ মানে মানে আমি বিশ্বাস করে এই সেম রিয়াকশনটা আমি দিয়েছি, যে তুই মজা করছিস আমার সাথে, আমি তো তোমার লাস্ট পুরোপুরি কত কবে গালাগাল হয়েছে? করছি। হুম লাস্ট কত কবে হয়েছিল? 5 জুন? 5th জুন রাত্রে 2টো অব্দি আমার কথা হলো। হুম 6th জুন 4টের সময় ওই ছেলেটা আমাকে এই কথাটা বলছে, তখন আমার মাথা গরম হয়ে গেছে। আমি তখন লিটারালি ছেলেটাকে গালাগাল করছি, আমি বলছি তুই কি আমায় গাধা পেয়েছিস, তুই যে এইভাবে আমাকে বলছিস, তুই ও মজা করছে আমার সাথে, ওকে মজা করতে বারণ কর, বিকজ অবভিয়াসলি হুট করে কেউ আমাকে আমার দাদার ব্যাপারে এই কথাটা বললে আমার সেটা মজাই লাগবে। হুম 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 আমি ওকে গালাগাল করছি। এবার ও আমাকে বারবার বলছে যে না এরম এরম হয়ে গেছে, ও ও আর নেই। সেটা আমি কিছুতে মানতে পারিনি। এবার তখন ফাইনালি আমি আঙ্কেলকে ফোন করেছি, ঠিক আছে। এবার আঙ্কেলকে যেই মুহূর্তে ফোন করেছি, আঙ্কেল তখন আমি সাইড থেকে আর কি হইচই শুনতে পাচ্ছি, তখন আঙ্কেল আমাকে এরম এরম বললো যে এই ব্যাপার, যে ও গঙ্গায় ভেসে গেছে। হুম। গঙ্গায় ভেসে গেছে? হ্যাঁ। এবার আমি বলি আমাদের এখানে একটা ঘাট রয়েছে, তুমি ঠিক আছে? বেসিক্যালি থাকো কোথায়? আমি থাকি বালি। ওকে তোমাকে যেখানে কথা বলছি সেটা হচ্ছে আমার পুরনো বাড়ি, বালি নবীন সংঘ মাঠ, ওকে ঠিক আছে। হুম হুম। তো আমার কাছাকাছি ঘাট একটা, আমরা যেখানে বসতাম সেটা হচ্ছে উত্তরপাড়ার দোলতলা ঘাট, হুম বুঝতে পেরেছি। হুম ঠিক আছে। এবার তোমাকে দোলতলা ঘাটের কথাটা বলি, ঘাটে সিসিটিভি রয়েছে, ঠিক আছে। হুম দাদা ভাই ওখানে গেছিল। হুম আমার দাদা ভাইয়ের একটা ট্রেড তোমায় বলি, আমার দাদা ভাই সুইমিং জানতো না, ঠিক আছে। আর ও যে কোনো সুইমিং পুলে যেতে, মানে সুইমিং পুলও যদি ওটা হয় তার সামনেটুকু যেত না, ভয় পেত, আচ্ছা এত ভয় পেত, ও যেত না ওটার সামনে। হুম 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 এবার আমি আমার সেদিনকে আমার বাবা আমাকে বাইকে বসিয়ে নিয়ে ওখানে গেছে, ওইভাবে আমি তো ওকে দেখে ফার্স্ট আমি সেন্সলেস হয়ে গেছিলাম, মানে মানে আমি এখনো আমি অনেস্টলি ওষুধ আমি তোমায় বলছি, আমি এখনো জিনিসটা না আমি বিশ্বাস করতে পারি না যে ও নেই। কেন কি স্বাভাবিক। হি ওয়াজ এভরিথিং টু মি, মানে এটা এটা আমি এক্সপ্লেন করতে পারবো না যে ও কি ছিল আমার কাছে। তো ও সুইমিং পুলে ভয় পেত, তাহলে ও গঙ্গার ঘাটে কি করছিল? এক্স্যাক্টলি এইটা জানার জন্যই একা ছিল আমরা, না কারোর সাথে ছিল? না না একা ছিল, আচ্ছা একদমই একা ছিল। এবার এটা একটু ক্রিপি কেন আমি বলছি, আমরা যখন পুলিশ আসে, হুম এসে যখন পুরো চেকিং ফেকিং করে, তখন সিসিটিভি ক্যামেরাটা চেক হয়। হুম। ক্যামেরাটায় স্পষ্ট মানে ওটার ফুটেজটা দেখলে স্বাভাবিক মানুষ এই জিনিসটা বিশ্বাস করবে না। আমি ফুটেজটা কি দেখেছি জানো, আমি তোমায় বলছি। ওখানে দেখা যাচ্ছে যে আমার দাদা ভাই ঘাটের একদম লাস্ট সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পুরো মনে হচ্ছে যে কেউ একজন ওকে পোষ করেছে। মনে হয়েছে?
পুরো মনে হচ্ছে, মানে ধরো আমি দেখতে পাচ্ছি যে কেউ একটা মানে কোন একটা মানুষ ধরো কাউকে একজনকে পুশ করলে যেরকম দেখলে মনে হয়, আমরা ধরো সিনেমাতে দেখছি যে কেউ একজন কাউকে একটা পাহাড় থেকে পুশ করছে, তাহলে বুঝতে পারবো তো যে কি কিরকম ফ্রিকশনটা কিরকম বা কিরকম একটা ফোর্সে পুশ করছে। আমি পুরো দেখতে পাচ্ছি যে কেউ একটা না ওকে এরকম পুশ করে দিচ্ছে, আচ্ছা দিয়ে ও ওখানে পড়ে গেল নিচে। মানে বিশেষ করে এটার পর যে আমরা কি হারিয়েছি সেটা আমার ফ্যামিলি বলো বা স্পেশালি আমার কাছে বলো, মানে আমার জীবনটা একদম মানে কি বলবো একটা জিরো এসে দাঁড়িয়ে পড়েছে, যেখান থেকে আমি স্টার্ট করতে পারছিলাম না যে কি কি হলো, হিসেবটা মেলানো যাচ্ছিল না যে কেন এরকম হলো। যেই ছেলে পুলের সামনে যেতে ভয় পায়, সে গঙ্গার একদম লাস্ট সিঁড়িতে গিয়ে দাঁড়াবে। ধরো ওখান থেকে যদি আমি মেনে নিচ্ছি ধরো স্লিপ খেয়েছে, আমি ভিডিও না গেলাম, আমি সিসিটিভি ফুটেজ যদি নাও ধরি, ধরো আমি ভাবছি ও স্লিপ খেয়েছে, ও যাবে কেন? হ্যাঁ, বা লাস্ট সিঁড়িতে গিয়েই বা দাঁড়াবে কেন? ও একা কেন যাবে? ও যাবেই বা কেন? ও তো জীবনে যায় না, ও যাওয়ার ছেলেই নয়। ও আমাকে ইনফর্ম করে প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে, ও আমাকে জানায়নি কিছু। আর যারা এমনিতে জলে ভয় পায়, জলের কাছে যেতেও মানে সাঁতার জানে না, হ্যাঁ, ওর জলের কাছে ফোবিয়া ভয় ছিল লাগে। তো, আচ্ছা আচ্ছা বুঝেছো? এবার এইটা হওয়ার পর বিশেষ করে আমাদের ওই বাড়িতে আর মানে আমরা আর থাকতে পারছিলাম না। কেন? বাড়িটা না একটা মানে বাড়িটার মধ্যে একটা সারাদিন একটা গা ভারী হওয়ার ভাব। সে আগে যেমন আমি জিনিসটা ফিল করতাম, আস্তে আস্তে না এই জিনিসটা আমার বাবা মা, আমার কাকা, আমার কাকিমা সবার একটা ফিলিং চলে এলো। আমার কাকিমা যেমন মাঝে মাঝেই ভয় পেত, কাকিমা বাড়িতে একা থাকতেন, ঠিক আছে, ওপরটাতে, কেন কি কাকাই তোমার চাকরিতে যেত, তো কাকিমা প্রায় না মানে নিচে চলে আসতো, বলতো যে আমি ওপরে থাকতে পারছি না, আমার মানে ভয় করছে, মনে হচ্ছে কি মা আমাকে দেখছে বা কিছু একটা ব্যাপার আছে, প্রায় নিচে চলে আসতো। এরকম আস্তে আস্তে হতে হতো তারপর ফাইনালি একটা ডিসিশনে আসা হলো যে আমাদের বাড়িটা এবার মানে বিক্রি করা হবে। আচ্ছা হ্যাঁ, এবার বাড়িটা আমরা যখন বিক্রি করলাম তখন আমরা হন্যে হয়ে ফ্ল্যাট খুঁজছি, ঠিক আছে, অ্যাজ ভাড়া থাকবো আর আমার দিদার বাড়িটা তৈরি করা হবে। দিদার বাড়ি বলতো? আমার দুটো বাড়ি ছিল, একটা আমার দাদুর বাড়ি মানে আমার বাবার যে বাবা তার বাড়ি, মায়ের শ্বশুর বাড়ি, আর মায়ের যে বাপের বাড়ি যেটা হচ্ছে সমবায় পল্লী, ওটা আমরা তৈরি করব, রেনোভেট করব করে, আর ওই জন্য আমরা ভাড়া খুঁজছি তখন। আচ্ছা, হ্যাঁ এটা 2021? হ্যাঁ, 2021 এর একদম এন্ডের দিকে ধরে নাও, ওই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার খুঁজছি খুঁজছি খুঁজছি, এবার আমরা প্রায়, আমি বলছি আমাদের বাড়ি বিক্রি হয় হচ্ছে তোমার 2022 এ, ধরে নাও মে জুন, একটু লেটই হয়ে যায় আর কি আমাদের বিক্রি করতে করতে, ঠিক আছে। কত বললো? 22 এর মে জুন। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তাতেও তখনও আমরা আরো 3-4 মাস টাইম নিয়েছি শিফট করার, বিকজ আমরা তখনও ফ্ল্যাট পাইনি। 2021 এর লাস্ট থেকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি, 22 অব্দি আমরা কোনো ফ্ল্যাট পাইনি ভালো। ওকে, খুঁজি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার ফ্ল্যাট পাইনি বলতে ফ্ল্যাট অনেক দেখছি, ঠিক আছে, কোন ফ্ল্যাটটা এই প্রবলেম, কোন ফ্ল্যাটটার ওদিকের প্রবলেম, কোন ফ্ল্যাটটা জানলা ঠিক নেই, এইরকম চলছে, পাচ্ছি না। আর আমাদের একটু বড় ফ্যামিলি, তো আমাদের ফ্ল্যাটটা একটু বড়ই দরকার। ফাইনালি আমাদের বাড়ির থেকে হার্ডলি আমি তোমায় বলছি 10 মিনিটের রাস্তা, শান্তিরাম রাস্তা বলে একটা বালিতে জায়গা রয়েছে, ওইখানে একটা ফ্ল্যাট আমরা পেলাম, মানে আমার বাবার আর কি ফ্ল্যাটটা খুব পছন্দ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমার মানে বলছি ফ্ল্যাটটা যখন মানে খোঁজা হয়েছে, বাবার যেদিনকে সেকেন্ড ডে ফ্ল্যাটটা দেখতে যাওয়ার কথা, সেদিনকে আমার আর আমার বাবার একসাথে যাওয়ার কথা।
ঠিক আছে? তো আমরা অবভিয়াসলি রেডি ফেডি হয়ে বেরিয়েছি। হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট কার? আমার। কিভাবে? আমি বাইকে বসেছিলাম, একটা টোটো আউট অফ নোওয়্যার এসে আমার হাতের পুরো সাইড থেকে, মানে একদম, মানে বলতে পারো ওপর থেকে একদম নিচ অব্দি আমাকে কেটে দিয়ে চলে গেল। এ বাবা। এবার স্বাভাবিক, ও বিশাল লেগেছে, কান্নাকাটি। আমাকে বাড়ি নিয়ে গেল বাবা, বাড়ি গিয়ে ড্রেসিং ট্রেসিং করে আমি রেস্ট করছি। সেদিনকে আমি আর যেতে পারলাম না ফ্ল্যাটে, মা আর বাবা গেল, গিয়ে ফাইনালি দেখে চাবি টাবি নিয়ে কন্ট্রাক্ট করে তারপর ফিরলো। ঠিক আছে? এবার মানে তুমি ভাবো, বাড়ি ফ্ল্যাটটাই কিন্তু আমি দেখতে যেতে পারছি না ফ্ল্যাটটা। ওটা যতবার, মানে আমি একবার দেখতে যাওয়ার চেষ্টা করেছি, আমি বাধা পেয়েছি। এর আগে আমি একবারও দেখিনি ফ্ল্যাটটায়। আর আমার একটা ব্যাপার আমি তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে এটা আছে, আমি ধরো কোনো একটা জায়গায় কোনো একটা নেগেটিভ এনার্জি আছে বা কিছু একটা কোনো ব্যাপার আছে, সেখানে আমি গেলে না বুঝতে পারি। এটা আমার মধ্যে আছে ছোটবেলা থেকে। আচ্ছা। হ্যাঁ, মানে আমার একটা খুবই উইয়ার্ড মানে একটা সাইকিক টেন্ডেন্সি আছে একটা। হ্যাঁ, খুব একটা উইয়ার্ড ফিলিং হয়। আর সেটা আমি মানে এক্সপ্লেনেবল নয় যে কিরকম, বাট স্টিল আমি একটা ফিলিং আছে আমার। ঠিক আছে? এবার তো যাই হোক, এইসব হতে হতে এবার একদিন আমাদের জিওর যে কানেকশন আমরা ইউজ করি, ওটা রিলোকেশন আছে। তো রিলোকেশনের টাইমে তো বাবা মা কেউই যাবে না, ওটা আমি শুধু করাবো, বিকজ ওটা আমি করাই। তো আমি রিলোকেশনের জন্য জিওর লোক আসবে, তখন আমি তোমায় এটা বলছি, ধরে নাও ভোরবেলার দিকে, ওই 10টা সাড়ে 10টা। তো লোক আসবে, তো আমি ভোরবেলার দিকে? হ্যাঁ, ভোরবেলা 10টা সাড়ে 10টা। ভোরবেলা হয় 10টা সাড়ে 10টা? মানে আমার কাছে ওটা তো যাই হোক, 10টা সাড়ে 10টা নাগাদ তো এবার যাবো, রেডি হয়ে গেছি। এবার মানে তোমরা ফ্ল্যাটে শিফট করে গেছো? না, শিফট করিনি, বললাম তো শিফট এখনো করিনি আমি। আই থিংক ফ্ল্যাটের এই জায়গাটাই মেন ঘটনাটা শুরু হয়, মানে এটা মেন শুরু। ওকে, ঠিক আছে? এবার যখন ফ্ল্যাটে ঢুকবো, ফার্স্ট হচ্ছে আমি বলি, আমার যে নতুন ফ্ল্যাটটা হচ্ছে নতুন তৈরি, ঠিক আছে? বেশি লোকজন নেই ফ্ল্যাটে, খুবই কম। আমার ফ্ল্যাটটায় একজন আছে, আমাদের উপরের ফ্লোরে একজন রয়েছে, আর আমাদেরই ফ্লোরের একটু সোজা গিয়ে বাঁদিকে আর একটা ফ্ল্যাট রয়েছে যেখানে লোক এসছে, আর সারা ফ্ল্যাটে কেউ নেই। আচ্ছা, আর তোমরা যেটা ভাড়া নিয়েছিলে ওটা পারচেজ ছিল? হ্যাঁ, ওটা ল্যান্ডলর্ড রয়েছে, উনি ভাড়ায় দিচ্ছেন। আচ্ছা, না খুব পুরনো নয় ফ্ল্যাটটা? না, একদম নতুন ফ্ল্যাট। আচ্ছা, ওকে। ঠিক আছে? এবার উপরে গেছি, এবার জিওর লোকটা স্বাভাবিক আমাকে ফোন করে বলছে যে ম্যাডাম আসতে আমার একটু লেট হবে। আমি বললাম ঠিক আছে, আপনি আসুন আরামসে। এবার তখন ফ্ল্যাটে আমি একটুখানি জানলা দরজা খুলিনি, ঠিক আছে? মানে জানলা দরজা সব বন্ধ, দরজা বন্ধ, সবই বন্ধ, গিয়ে আমি ওখানে বাইরে থেকে লকও করেছি। প্রায় ধরে নাও 10-15 মিনিট আমি ওখানে বসেছিলাম। হঠাৎ করে একটা করে কেউ একদম, মানে কিছু একটা পোড়ালে, ধরো আমি একটা নিউজ পেপার যদি পোড়াও, যেটা যে গন্ধ বেরোয়, ওই গন্ধটা সারা ফ্ল্যাটে ভর্তি হয়ে গেছে হঠাৎ করে। ওকে। মানে সব নর্মাল ছিল, কোনো প্রবলেম ছিল না, এভরিথিং ওয়াজ ওকে। হঠাৎ আমি গন্ধটা পেয়েছি, আমি ভাবছি যে কি হলো, শর্ট সার্কিট হলো, মানে কোথাও একটা কিছু পুড়ে টুড়ে গেল। আমি একটু ভয় পেয়ে গেছি, আমি গিয়ে দেখছি সারা ফ্ল্যাটটাতে, দেখছি কিছু নেই, সব ঠিক আছে, জানলা দরজাও বন্ধ, যে বাইরে থেকে গন্ধ আসবে সেটারও কোনো জায়গা নেই। এটা একটু, তারপর প্রায় ধরে নাও আমি তোমাকে বলছি, তার 10-15 মিনিট পর আমি তোমার জানলা দরজা যখন খুলে দিচ্ছি, তার 10-15 মিনিট পর এই গন্ধটা কেটেছে। ঠিক আছে? তারপর তো জিওর কাজ টাজ হলো, তারপর আমরা বাড়িতে চলে এলাম। এবার যেদিনকে আমাদের জিও কাজ হয়েছে তার ঠিক পরের দিনে আমাদের শিফটিং এর ডেট ছিল। মানে ফার্স্টে তুমি যখন দেখতে গেলে তোমার হাত কেটে গেল বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে, হ্যাঁ। সেকেন্ড টাইম যখন গেলে এরকম উইয়ার্ড একটা ব্যাপার হলো যেখানে সারা ঘরে একটা পোড়া গন্ধ পাচ্ছ। হ্যাঁ। এর পরের দিন তোমার শিফটিং, রাইট? হ্যাঁ, এর পরের দিন আমার শিফটিং। ওকে। হ্যাঁ, এবার শিফটিং এর টাইমে যখন আমরা কি হয়েছিল, আমি এই ফ্ল্যাটটাতে চলে এসেছিলাম সকালবেলা, আর আমার বাবা মা তোমার ওখান থেকে জিনিসপত্র এনে এখানে দিচ্ছিল, আর আমি এখানে সেট করাচ্ছিলাম আর কি। ঠিক আছে? এইভাবে ছিল।
এবার ফার্স্ট আমি যখন শিফটিং এ এই ঘর ফ্ল্যাটটাতে ঢুকছি, এবার আমার পেছন পেছন জিনিসপত্র আসছে 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 আসছে, হুম আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার ফ্ল্যাটটা কিরকম ছিল তোমাকে বলি। পাশাপাশি দুটো রুম ছিল, ফার্স্টে বাইরের দিকে, ঠিক আছে, পাশাপাশি দুটো রুম। আর সেখান থেকে একটা লম্বা করিডোর বেরিয়ে এসছে, তার বাঁ দিকে আরেকটা রুম, আর ওই রুমটার একটু আগেই হচ্ছে একটা কিচেন। কিচেনটা বেশ ছোট্ট মতো একটা কিচেন, ঠিক আছে। এবার আমি যখন লোকগুলো মিস্ত্রিগুলো একদম নিচে গেছে, ওরা জিনিসপত্রগুলো আনছে, আর আমি ওই মেন ঘরটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি একটা স্পষ্ট না, হালকা একটা কোনো আওয়াজ, মানে কেউ ধরো খুব উইসপার করলে যেরকম একটা আওয়াজ হয়, মানে মানে খুব আস্তে আস্তে কথা বললে যেরকম একটা আওয়াজ হয়, আমি এটা শুনেছি। আর পার্টিকুলারলি ওই ঘরটা যেটা তোমায় বলছি, যে ঘরটা বাঁ দিকে আমাদের ছিল, ওই রান্নাঘরের পাশের যে ঘরটা, ওইটা থেকে পেয়েছি। এরকম আওয়াজ মানে খুব জোর হলে মানে দুটো, মানে একটা একটা লোক আর একটা মহিলা, মানে যদি মানে ফিস ফিস করে কথা বলে যদি আস্তে আস্তে, সেই যে আওয়াজটা হবে সেইটা। কেন কি ওখানে ফ্যান লাগেনি, লাইট লাগেনি, আর সেরকম কোনো আওয়াজও নেই ফ্ল্যাটে, তো নিস্তব্ধে তুমি সবটাই স্পষ্ট শুনতে পাবে। আমি এরকম একটা আওয়াজ পেয়েছি, তো আমার একটু উইয়ার্ড লেগেছে ফার্স্টের দিকে, যে মানে ওই যে তোমাকে বললাম না, আমার একটু উইয়ার্ড একটা ফিলিং আসে, তো আমার একটুখানি না একটা মানে খুবই উইয়ার্ড ফিলিং এসছে। আমি বাইরে বেরিয়ে গেছি, গিয়ে আমি মানে মিস্ত্রিদের দিয়ে আবার কাজ করাতে শুরু করে দিয়েছি। এখানে একটা খুব বাজে জিনিস ঘটেছে। আর কি ঘটেছে সেটা শোনো। আমরা যখন রান্নাঘরটা সেট করছি, আমার রান্নার মাসি এসেছিল। এবার রান্নার মাসিকে বলা হয়েছে যে তুমি আগে পরিষ্কার করে নাও রান্নাঘরটা, তারপর জিনিসপত্র এনে ওখানে ঢোকাবে। সারা রান্নাঘরটা ফাঁকা, ঠিক আছে, কিছু নেই রান্নাঘরে। নিচে না কাবার্ডস মতো করা ছিল। একটা কাবার্ড যেই মুহূর্তে রান্নার মাসি খুলেছে, চিৎকার করে উঠেছে হঠাৎ করে। এবার আমি না ভয়তে ঘর থেকে ছুটে এসেছি, কি হলো কি হলো, আমি বলছি কি দেখলো, এত ভয় পেয়ে গেল কেন। বলছে যে আমাকে আমাকে বলে যে আমাকে বাড়িতে অ্যাঞ্জেল বলে ডাকা হয়, তো আমাকে বললো যে অ্যাঞ্জেল এই দেখ এখানে কাবার্ডের মধ্যে একটা কি কি একটা পড়ে রয়েছে, বুঝতে পারছি না। আমি সামনে গিয়ে দেখছি কৌস্তবদা, মানে ব্লাড ক্লড হয়ে গেলে যেরকম হয়, যেরকম কালার হয়, ঠিক ওই কালারের একটা এরকম ছোট্ট মতো বল টাইপের কিছু একটা ওই রান্নাঘরের ওই কাবার্ডটার মধ্যে ছিল। মানে জমাট রক্ত ছিল এক্স্যাক্টলি, হ্যাঁ, গোল মতো ব্লাড ক্লড হয়ে গিয়ে একটা মানে ওখানটায় ছিল। এবার তা দেখে না, মানে ও যেরকম ভয় পেয়েছে তার থেকে বেশি ভয় বলে বলতে পারো আমি পেয়েছি। আমি বুঝতে পারছি না তো কি হচ্ছে এখানে। আমি ওটাকে মানে মানে যাই হোক, ওটাকে রান্নার মাসিকে বললাম তুমি, ও কিছু না, আমি ওকে আবার ভয় কাটানোর জন্য আর কি, ও কিছু না তুমি তুলে ফেলে দাও বলে বললাম যে তুমি তুলে ফেলে দাও, ছাড়ো, বাদ দাও। কিন্তু ফেলি দিয়েছি। এবার তারপর থেকে আমি তোমাকে বলি, এবার আমার আমার একটা ডগ আছে, ঠিক আছে। ও এবার ওকে ক্রেশে ছিল, ও শিফটিং এর 2-3 দিন। এবার তখন ওকে ক্রেশ থেকে এবার ব্যাক করিয়ে বাড়ি নিয়ে আসবো, শিফটিং এর পরের দিনের কথা বলছি। ক্রেশ ব্যাপারটা কি? ক্রেশ মানে হচ্ছে তোমার যেখানে ডগসদেরকে রাখা হয়, ধরো কোথাও তুমি ঘুরতে গেছো বা সামথিং, ওখানে রাখা হয়। আচ্ছা, ওরা টেক কেয়ার করে? হ্যাঁ, ওরা টেক কেয়ার করে, খাওয়া দাওয়া সবই দেখায়, বাট তোমার থেকে ওই পয়সা নেবে, ওটাই। তো আমি ওখান থেকে রাজাকে নিয়ে ব্যাক করব। এবার ব্যাক করছি। রাজা মানে তোমার ডগের নাম? হ্যাঁ, আমার ডগের নাম রাজা, ঠিক আছে। এবার ব্যাক করছি। এবার ফার্স্টে রাজাকে ফ্ল্যাটে যখন তুলছি, আমাদের একটা লিফট আছে ফ্ল্যাটে, তো ওটাতে উঠিয়েছি। এবার ওকে সেকেন্ড ফ্লোরে এনে লিফট থেকে যেই মুহূর্তে বের করে ফ্ল্যাটটার মানে একটুখানি আগে এসে দাঁড়িয়েছি, রাজা তখন না মানে পারলে আমাকে ছিটকে একদম পেছনের দিকে চলে যায় টানতে টানতে। সেও কিছুতে ঢুকবে না ফ্ল্যাটে। ওকে এতবার টানছি, ও কিছুতে ঢুকবে না।
আর এটা তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে মানে ডগসরা খুবই বেশি সেন্সিবল হয়, এইসব অনেক- জিনিসপত্রগুলো ভালো বুঝতে পারে। অনেক আগে থেকে বুঝতে পারে আর অনেক ভালো টেরও পায়। হুম। এবার ও কিছুতে ঢুকবে না, মানে ওকে যতবার টানা হচ্ছে ও ততবার আর কি পেছনে চলে যাচ্ছে। সে অনেক কষ্টে ট্রিট ভিট দেখিয়ে তারপরে ওকে ঢোকানো হলো। আর ঢুকিয়ে, আর আমাদের সব থেকে বড় ভুল ছিল কৌস্তবদা যে ওখানে আমরা কোনো পুজো করিয়ে ঢোকাইনি। কেন? মানে আমাদের ওখানে কোনো একটা সত্যনারায়ণ পুজো বা কিছু একটা পুজো করে ফ্ল্যাটে ঢোকা উচিত ছিল, আমরা পুজো করিনি। ওকে। করিনি কেন কি আমি বলছি, তাড়াহুড়ো ছিল একটা, যে কোনো রকমে একটা শিফট করতে হবে এক জায়গায়। জিনিসটাকে সিরিয়াসলি নাও নি। না, নিইনি, সত্যিই নিইনি সিরিয়াসলি। কোনো রকমে একটা ঢুকে গেছি আর বলা যেতে পারে। হুম। বুঝেছো? এবার প্রথমে ফ্ল্যাটে ঢুকেই আমাদের শুরু হয় হচ্ছে হাত পা কেটে যাওয়া সবার। ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে হাত কাটছে, পা কাটছে, পড়ে যাচ্ছে কেউ। হুম। হুম। এটা এটা একটা মানে প্যাটার্ন হয়ে গেছে, এটা লেগেই রয়েছে, হচ্ছে 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 হচ্ছে। এবার প্রথম আমার দাদাই, মানে আমার দাদাই আর দিদুন আর আমি, আমার মা আর আমার বাবা, আমরা 5 জনে শিফট করেছিলাম ওই ফ্ল্যাটটাতে। হুম। কাকা কাকিমা আসেনি এখনো? না, কাকা কাকিমা ওরা আলাদা হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, ওরা আলাদা ওদের মতো রয়েছে আর আমরা আর আমাদের মতো রয়েছি। এবার দিদুন দাদাই বলতে আমি বলি আমার মায়ের বাবা আর আমার মায়ের মা। ওকে ওকে ওকে। হ্যাঁ। এবার আমাদের যেদিনকে শিফট হলো তার পরের দিন রাজা এলো। তারপরের কয়েকটা দিন এই কাটা ছোড়ার ব্যাপারটা তো চলছিল, প্রায় এক দু সপ্তাহ পরের কথা বলছি তোমাকে। সব এভরিথিং ওয়াজ ওকে, ওইগুলো ছাড়া সবকিছু ঠিকঠাক ছিল, সেরকম কোনো প্রবলেম ছিল না। আর আমার হঠাৎ করে একদিন আমার মা, আমি, দিদুন আর আমার বাবা তো অফিস গেছিল, আমরা 3 জনে একটু বাজার গেছি। বাড়িতে ছিল হচ্ছে আমার দাদাই আর আমার রাজা। ঠিক আছে, এবার আমরা বাজার গেছি। এবার হঠাৎ করে মানে দাদাই আমাকে ফোন করেছে, করে বলছে বাবু রাজাকে খেতে দিয়েছি, ও খাচ্ছে না। আর সাধারণত ও এটা করে না, ঠিক আছে, ওকে 3 টাইম খেতে দেওয়া হয়, ও কোনোদিনও এইটা করবে না, ও সবসময় খায়, খেতে খুব পছন্দ করে তো সবসময় খেয়ে নেয়। আমি বললাম ঠিক আছে তুমি রাখো, আমি এসে খাওয়াচ্ছি। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দেখছি যে রাজা মানে একটা স্পেসিফিক্যালি কোণা ধরে নিয়েছে। প্রায় 1-1.5 সপ্তাহ ধরে আমি ওকে দেখছি ও ওই কোণাতে গিয়েই শুচ্ছে। আমি বলছি ওই যে তোমাকে ঘরটা বলেছিলাম না যেখানে উইসপারিং হচ্ছিল, ওই ঘরটাতে আমি ঠাকুর প্রতিষ্ঠা করিয়েছিলাম। মানে আমাদের যে ঠাকুরের সিংহাসনটা আমি ওই ঘরটায় রাখতে বলেছিলাম। ঠিক আছে, আর ওই ঘরটাতেই আমি শুতাম। এবার ওই ঘরটা ঠাকুরের কোণায় রাজা আমি দেখছি যে গিয়ে ঢুকে রয়েছে ওখানটাতে। আচ্ছা। ওখানেই শুয়ে আছে আর ওখান থেকে বেরোচ্ছে না, ওকে ডাকলেও ও বেরোচ্ছে না। এবার আমি ভালো করে গিয়ে বসে না, আমি ভালো করে দেখছি কি হয়েছে, আমি আদর করছি। আমার হঠাৎ না মানে কৌস্তবদা বুকটা ধড়াস করে উঠেছে। বেসিক্যালি আমি যখন মানে রাজার কাছে গেছি ওকে আদর করতে, আমি না মানে কৌস্তবদা বলছি ওই দৃশ্য আমি এর আগে কোনোদিনও দেখিনি। আমি দেখছি যে আমার রাজার ঠিক ডান দিকের একদম পেছনের দিকে, যে ডান দিকের পাটা তার উপরে, মানে ওর যে মাংসর যে জায়গাটা ওইখানটা একটা বড় না বাইট মার্ক, কামড়ের দাগ। হ্যাঁ বড়। এটা স্বাভাবিক কোনো কুকুর বা কোনো বিড়ালের কামড় নয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। বুঝেছো? তোমাদের বাড়িতে কি ও ছাড়া আর অন্য কেউ ছিল, পেটস বা কিছু? না, ইনফ্যাক্ট আমি যখন ওকে ডক্টরের কাছে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা যাই, ঠিক আছে, ডক্টর ওকে দেখে ফার্স্ট আমাকে এই প্রশ্নটাই করে যে আপনার বাড়িতে কি অন্য কোনো পেট আছে, বা ওকে কি কেউ কামড়েছে, আপনি কি কোথাও নিয়ে গেছিলেন? তা আমি তখন বলি যে না, একদমই না। কেন কি ওকে সকালে আর দুপুরে আমি বের করি, ঠিক আছে, 2 টাইম। তো সকালে আর দুপুরে ওকে আমিই নিয়ে যাই, সেদিনকেও আমি নিয়ে বেরিয়েছিলাম। ওর যে কেউ কামড়ালে বা কিছু হলে আমার চোখের সামনে হতো,
কিছু তো হয়নি। হুম আর বাড়িতে আমার দাদাই যে ওকে নিয়ে বেরোবে সেই ক্ষমতা দাদার নেই, কেন কি ও একটা সেন্ট বার্নার্ড। হুম ঠিক আছে, বেশ সেন্ট বড় কুকুর। বার্নার্ড বিশাল বড় হয়। হুম ঠিক আছে, ওর এখনই ওয়েট হচ্ছে, আমি বলছি ওর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 60। বাপরে বাপ। হ্যাঁ, তো ওকে নিয়ে বেরোনোটা সবার পক্ষে সম্ভব নয়। হুম আর ওকে কেউ এসে যে চট করে কামড়ে দেবে সেই ক্ষমতাও কারোর মধ্যে নেই। হুম ঠিক আছে, আর আমার বাড়িতে কোনো কুকুর বেড়াল কেউ ঢোকে না, কেন কি আমাদের ফ্ল্যাটের তলায় একদম নিচে তালা মারা থাকে সবসময়, অল টাইম। আচ্ছা, তারপর? এবার সব থেকে অবাক কাণ্ড হচ্ছে কৌস্তব দা, ওর ওই বাইট মার্ক থেকে ব্লাড নিয়ে টেস্ট করতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এইচপিএল বলে একটা প্যাথোলজি ল্যাব আছে, যেটা অ্যানিমাল প্যাথোলজি অনলি। হুম মানে ওটা শুধু কলকাতায় অ্যানিমাল প্যাথোলজি, ওটা ওকে। তো ওখানে টেস্ট করতে দেওয়া হয়েছে, যাতে জানার জন্য যে কার বাইট মার্ক, মানে তাহলে সেই মতো ট্রিটমেন্ট হবে। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট ওই টেস্টে পিওরলি লেখা আছে নট আইডেন্টিফাইড। নট আইডেন্টিফাইড? হ্যাঁ, মানে ওটা কার বাইট মার্ক, কোন পশুর, সেটা ওটা আইডেন্টিফাই করতে পারছে না। পিকিউলিয়ার। হ্যাঁ, মানে স্বাভাবিক সাধারণ কোনো পশু হলে সেটা আইডেন্টিফাই করা যেত, কিন্তু ওটা কার সেটা একটা প্যাথোলজি ল্যাব থেকে ওরা বলতে পারছে না। তাহলে ভাবো কতটা সাংঘাতিক এটা। এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবছি। তারপর? এবার স্বাভাবিক ওর ট্রিটমেন্ট শুরু হয়, ঠিক আছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আমরা পাইনি কৌস্তবদা। এত বড় সার্জেন্টের কাছে ওর ইমপ্রুভমেন্ট পাচ্ছি না আমরা। আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, স্যালাইন চলছে, সব হচ্ছে, কিন্তু আমার বাচ্চাটার শরীর যেন মানে আরো দিন বা দিন মানে একদম মানে বলতে পারে ছেড়ে দিচ্ছে, একদম শুয়ে পড়ছে, এতটাই ওর কষ্ট হচ্ছে। এবার আমার দিদুন আর কি মানে আমাদের পাড়ায় ধরো কারুর গায়ে কোনো পজিশন হয়েছে বা ধরো ঝাড়তে ফাড়তে হবে, অত ওনারা না সব বাচ্চাদেরকে বা ইয়েকে এনে দিদুনের কাছে নিয়ে আসতো, কারণ মানে তোমার দিদার কাছে? হ্যাঁ, আমার দিদুন আর কি তোমার ঝাড়ার মন্ত্রটা জানে। ঠিক আছে, তো দিদুনের কেমন একটা লাগে, দিদুন আমাকে বলে যে বাবা তুই একটা কাজ কর, তুই একে তুই দাঁড়া তো, আমি ওকে ঝেড়ে দিই একবার। দিয়ে আমি বলি যে আমি তো স্বাভাবিক এসবে অতটা মানি না, তো আমি বললাম যে না আমার বাচ্চাকে এসব ঝাড়তে ফাড়তে হবে না। দিদুন বললো না না একবার ঝেড়ে দি, তুই 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 একবার ঝেড়ে দেখই না কি হয়। তো আমি স্বাভাবিক আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যখন তুমি এতবার জোর করছো করো, কিন্তু আমার খুব একটা ইচ্ছে নেই, না ঠিক আছে করবে তখন করো। এবার এভাবেই আর কি। এবার দিদুন শনিবার দিন নাকি ঝাড়তে হয়, ঠিক আছে, মঙ্গলবার আর শনিবার এই দুদিন ঝাড়তে হয়। তো সেদিনকে ছিল শনিবার দিনকে দিদুন ওকে ঝেড়েছে। এবার ঝাড়ার পর থেকে অদ্ভুত ভাবে, মানে এটা মিরাকেল বলবো না কি বলবো জানি না, অদ্ভুত ভাবে সানডে সকাল থেকে আমি দেখছি ওর যে উন্ড মানে যে কাটার দাগটা ওটা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছো, এতদিন কিন্তু দগদগে ছিল পুরো, এবার দেখছি শুকিয়ে যাচ্ছে। তো স্বাভাবিক আমি জিনিসটা একটু উইয়ার্ডই লেগেছে যে এত ডক্টর এত কিছু করলো কোনো কাজে দিল না, আর দ্বিগুণ ঝাড়লো, ওটা হঠাৎ করে কি হলো, বুঝেছো? হ্যাঁ, এবার বলি, তারপরে একদিন হঠাৎ করে আমার দাদাইয়ের আর কি, দাদাই মানে আমার মায়ের যে বাবা, ওনার আমার দাদাইয়ের হঠাৎ করে পা না কেটে যায়। ঠিক আছে, কেটে যায়? হ্যাঁ, এবার তোমার পা কেটে গেলে তুমি নিশ্চয়ই সেটা ফিল করতে পারবে, মানে রক্ত পড়ছে বুঝতে পারবে একটা। আমার দাদাই মানে ওনার পা থেকে অঝরে রক্ত পড়ে যাচ্ছে,
উনি বুঝতে পারছেন না। কেড়েছিল কিভাবে? এবার কেটেছিল কিভাবে সেটা আমরা কেউ ধরতে পারিনি। কেন কি, খুবই উইয়ার্ড ভাবে কেটেছে। আমি বলছি, পায়ের যে ডিমটা, পেছনের দিকে যে ওপরে পায়ের ডিমটা, কাফ মাসল। হ্যাঁ কাফ মাসেল, ওখানে একটা পোর্শনে খাবলা হয়ে না মাংস বেরিয়ে গেছে, ছোট্ট মতো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম। এবার ওই এরিয়াটা থেকে কন্টিনিউয়াসলি রক্ত পড়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি। হুম। এবার অবভিয়াসলি যে ওখানে এরম যদি কারোর একটা কাট হয়, হুম। হুম। সে তো ভাই, মানে আমারই যদি যন্ত্রণায় এরকম হয়, ছটফট করবে। হ্যাঁ ছটপট কি ছেড়ে দাও, কান্নাকাটি করবে পুরো লিটারালি, হুম। তাই তো। হুম। কিন্তু আমার দাদাই কিছু বুঝতেই পারছে না। আমি মানে ঘরে এরকম বসে আছি, হঠাৎ আমি লক্ষ্য করছি সেরকম নিচটায় ব্লাড ভর্তি হয়ে গেছে। আচ্ছা। উম, আমি না দেখে মানে ভয় পেয়ে গেছি। আমি বলি, কি হলো, কোথা থেকে ও রক্ত আসছে? আমি, তারপর দাদাই বলছে যে এই দেখ না, কোথা থেকে হয়তো রাজা ফাঁচার কেটে গেল, রাজার পা থেকে হয়তো বেরিয়েছে, তুই একটু দেখ। এবার রাজার নিচেই শুয়েছিল, ঠিক আছে। আমি গিয়ে রাজাকে চেক করছি, না ওর তো পা থেকে কিছু বেরোচ্ছে না। তারপর দেখছি আমার বেডের ওপর থেকে রক্ত চুইয়ে চুইয়ে নিচে পড়ছে। এবার আমি দাদার দিকে তাকিয়ে দেখছি দাদার পায়ের থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমি ওরকম একটা কাট দেখছি যে এখান থেকে মাংস বেরিয়ে গেছে, খাবলে। মানে খাবলানো রয়েছে জায়গাটা। হ্যাঁ, জায়গাটা খাবলানো রয়েছে, মাংস বেরিয়ে গেছে। ওকে। এটা হলো, যেদিন এটা হলো, উনি এটা বুঝতেও পারেননি? না, উনি কোনো মানে ওনার পায়ে কোনো শাড়ি নেই। মানে রাজার যেরকম হয়েছিল অনেকটা ওরকম টাইপেরই পায়ের জায়গাটায় হুম, খাবলানো। একটা বাইট মার্ক, দাদা একটা মাংস উঠে গেছে। আচ্ছা, ওকে। খোঁচা লাগলে যেমন ধরো মাংস উঠে যায় মাঝে মাঝে, ওইটা। হুম। ঠিক আছে, হুম। হুম। এবার এইটা হলো। ঠিক তার পরের দিনের ঘটনা তোমায় বলি। তার পরের দিন হঠাৎ সকালবেলা, মানে ভোরবেলা, একদম 4টে নাগাদ, 4টে 4:30 এরকম সময় দাদাইয়ের শ্বাসকষ্ট শুরু হয়। মানে সে হাঁপানি, এত হাঁপাচ্ছে তাকে বাড়িতে রাখা যাচ্ছে না। ঠিক আছে, হাঁপাচ্ছে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। এবার আমরা ওষুধ দিচ্ছি, সব করছি, ডক্টরকে ফোন করেছি। এবার ডক্টর বলছে যে আপনি নিবুলাইজার লাগান। নিবুলাইজার বাড়িতেই রয়েছে আমাদের কেনা, লাগিয়েছি, কোনো লাভ হচ্ছে না। সেই এবার নিয়ে গিয়ে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি 5 দিন। এবার এখানে একটা মানে একটা পিকুলিয়ার জিনিস আছে, যেই ঘরটায় বসে দাদায়ের এটা হয়েছিল, ওই ব্লাডের ব্যাপারটা, ওটা ছিল আমার ঠাকুর ঘরটা। ওকে ওকে। ঠিক আছে, এবার যেদিনকে হসপিটালে অ্যাডমিট করলাম দাদাইকে, সেদিনকে বাড়িতে ছিল হচ্ছে আমি, মা আর আমার দিদুন। ঠিক আছে, বাবা ছিল না, বাবা হসপিটালে ছিল, সারা রাত্রির ওখানেই থাকতে হয়েছে। ঠিক আছে, এবার আমি হঠাৎ মানে রাত্রেবেলা ধরে নাও অ্যারাউন্ড 3টে 3:30, তখনও আমি শুইনি, আমি জেগে আছি। মানে কি বলবো, হঠাৎ করে 3টে 3:30-র সময় আমার মেন ডোরে, আমাদের যে মেন ডোরটা ফ্ল্যাটে, ওটাতে নক হলো। ঠিক আছে, নক মানে গম 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 করে কেউ একটা যদি নক করে। নক করছে না ধাক্কাচ্ছে? না, ধাক্কাচ্ছে না, নক করছে, মানে জোরে জোরে নক করছে। আচ্ছা, ওকে। ঠিক আছে, জোরে জোরে কেউ একটা 3বার নক করেছে। আমি শুনেছি, শুনে আমি উঠে না ফার্স্টে কি হোল দিয়ে বাইরে দেখছি। কি হোল দিয়ে বাইরে দেখছি ফাঁকা, কেউ নেই। এবার আমি মাকে ডেকেছি, মাকে ডেকে বলেছি, মা এরম এরম ব্যাপার, জন্য তো এরম এরম হয়েছে। আমার মা বলছে ও কোনো একটা বাচ্চা হয়তো বদমাইশি করে। রাত্রি 3টে 3:30-র সময় কোন বাচ্চা বদমাইশি করবে, কার ঠেকা পড়েছে এগুলো করার? এই কথাটা আমি ভুল বলিনি, মায়েরও লেগেছে। এবার এই যে নকের সিলসিলাটা শুরু হলো, এইটা একটা প্যাটার্নে রিপিট হতে শুরু করলো। কেমন প্যাটার্ন তোমায় বলি, 3 দিন অন্তর এই নকটা হতো,
ঠিক হুম, আছে, আর হুম। 3বার করে হতো। আচ্ছা আচ্ছা। আমি এটা লক্ষ্য করেছি। ঠিক আছে, 3 দিন অন্তর হবে আর 3বার করে হবে নখটা। হুম আর ওই টাইমটাও মোটামুটি সেম ধরে নাও, 3টে থেকে 3:30-র মধ্যে। ঠিক আছে, হুম। রাত 3টে থেকে 3:30টার মধ্যে এই মানে সেম প্যাটার্নের নক হতো। 3 দিন অন্তর। ওকে ওকে। হুম হুম। এবার এবার একটা হরিফিক টার্ন আমি তোমায় বলছি, মানে যেটাতে বলতে পারো যে এটা স্বাভাবিক মানুষের জীবনে একটা ঝড় চলে আসে না, সেটা হয়েছিল আমার। কিরম আমি বলি, আমি শুয়েছিলাম একদিন রাত্রেবেলা হুম আমার ঘরে, মানে ওই ঠাকুর ঘরটাতে আমি শুয়েছি, মানে ঠাকুর ঘর, বুঝতে পারছো তো গোসলদা, এটা পয়েন্ট করে রাখো, এটা ঠাকুর ঘর। ঠিক আছে, ঠাকুর ঘরে আমি শুয়ে আছি, আমার চৌকি ছিল, চৌকিতে আমি শুয়েছিলাম, আর চৌকিটা একটু নিচু, আর আমার পাশে আমার রাজা শুয়ে আছে নিচে মাটিতে। ঠিক আছে, প্রায় আমি 1টা নাগাদ ফোন টোন দেখে শুয়েছি। এবার শোয়ার ঠিক 5-10 মিনিটের মধ্যেই আমি না ফিল করতে পারছি গৌস্তব দা, যে কেউ না আমার বডিটাকে টাচ করছে। টাচ করছে। হ্যাঁ, আর টাচটা না স্বাভাবিক টাচ নয়, মানে কেউ একটা অ্যাবিউজ করছে, কেউ একটা সব রকম পার্টসে হাত দিচ্ছে, আচ্ছা আচ্ছা। ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি আমার টাচ করছে। ওকে। মানে কতটা সাংঘাতিক তুমি ভাবো, রাত্রিবেলা ওই 1টা-1:30টার সময় মনে হচ্ছে কেউ একজন আমাকে টাচ করছে সারা বডিতে। হুম হুম আমি না প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, প্রচন্ড। আমি চোখটা না জাস্ট খুলেছি, যে মুহূর্তে খুলেছি ওসবদা, আমার বুকের ওপর, মানে ঠিক বুক, মানে আমি তোমায় বলছি, মানে পুরো বডিটার ওপর, মানে কোন একটা মানুষ, যে ধরো হয়তো হার্ডলি 200-300 কেজি ওয়েট হবে তার, 300ই ধরে নাও, 300 কেজি যদি ওয়েটের কোন একটা মানুষ আমার ঘাড়ের ওপর উঠে এসে আমাকে অ্যাবিউজ করে, সেই যে ওয়েটটা আমার ফিল হবে, আমি সেটা ফিল করেছি। অ্যাবিউজ মানে অ্যাজ ইন লাইক তোমাকে মারছে বা টর্চার করছে এরকম টাইপের? সেক্সুয়ালি অ্যাবিউজ করছে। সেক্সুয়ালি অ্যাবিউজ করছে? হ্যাঁ, তোমার ফিল হয়েছে এটা? এটা ফিল হয়েছে, আর ওই প্রেশারটা আমি ফিল করেছি, যে ওই একটা 300 কেজির একটা মানুষ আমার ঘাড়ের ওপর উঠে রয়েছে, আমার বুকের ওপর দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। আমি ওই যে প্রেশারটা পেয়েছি কৌস্তবদা, হুম আমার বাঁ হাতটা আমি কোনো রকমের রাজার গায়ের উপরে গিয়ে না, আমি রাজাকে এরকম টেনেছি, কানটা ধরে না কিছু একটা ধরে সামথিং এরকম নাড়ি দিয়েছি। হুম এবার রাজা যেই মুহূর্তে উঠে পড়েছে, হুম। উঠে পড়ে না অস্বাভাবিক ভাবে আমার দিকে তাকিয়ে বিশাল জোরে জোরে চিৎকার করতে শুরু করেছে। আর আমি আগেই বলে দিই, আমার রাজা হচ্ছে সেন্ট বার্নার্ড, আর ও সাধারণত জীবনেও চেঁচায় না, গ্রাউল করে না। ঠিক আছে, বার্কও করে না, গ্রাউলও করে না, খুব কম, খুবই কম। ওকে। এবার হঠাৎ করে আমায় দেখে এরকম করতে করতে যেই মুহূর্তে ও বার্ক করতে শুরু করেছে, আমি প্রেশারটা না বুঝতে পারছি যে এবার আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছে, তোমার উপর থেকে আস্তে উঠে আস্তে যাচ্ছে? আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার ও অস্বাভাবিক ভাবে, আমি ওর দিকে তাকিয়েছি, দেখছি যে ও বার্ক করতে করতে না, ঠিক আমাদের ওপরে, ঘরের ওপরে 3টে স্টোরেজ করা আছে, হুম স্টোরেজ। এবার আমি দেখছি আমার রাজা বার্ক করতে করতে যেই স্টোরেজের দিকে তাকালো, আমিও ওপরের দিকে তাকিয়েছি, ও ওখানে বার্ক করছে, আর আমি তখন যেটা দেখলাম গৌস্তবদা, ওটা মানে আমার জীবনের বলতে পারো সব থেকে ওয়ান অফ দ্য হরিফিক মুভমেন্টস। কি দেখলে? আমি দেখছি স্টোরেজে, ধরো স্টোরেজে কোনো একটা মেয়ে লুকিয়ে রয়েছে, ঠিক আছে, তার চুলটা বাইরে রয়েছে, এবার সে দেখো তোমাকে দেখে সাইড হয়ে যাচ্ছে, তার চুলটা ভেতরে ঢুকে গেলে যেরকম একটা ব্যাপার হয়, হুম হুম। আমি পুরো দেখতে পাচ্ছি এরকম একটা লম্বা লম্বা চুল স্টোরেজের ভেতর ঢুকে গেল। সাংঘাতিক ব্যাপার। মানে তুমি এটা নিজের চোখে দেখেছো? হ্যাঁ। ওকে, তারপর কি হয়? এবার বলি,
এবারে এইটা হওয়ার পর আমি ওই ঘরে তো আর জীবনে শুতে পারছিলাম না, এতই ভয় করে গেছিল আমার। আমি গিয়ে দিদুন দাদার যে বিছানাটা ওখানে আমি বাই দ্য ওয়ে, একটা কথা বলো, এই যে হ্যাঁ। ঘটনাটা যেটা দেখলে তুমি, সেটা ঠাকুর ঘরে হয়েছিল? তুমি তো বললে যে ঠাকুর ঘরেই মানে তোমার রাজা থাকতো। হ্যাঁ, আমি তোমাকে ওই জন্য ফার্স্টেই নোট করতে বললাম যে এটা কিন্তু ঠাকুর ঘরের ঘটনা। ঠাকুর ঘরে তোমার সাথে এরকম টাইপের কিছু একটা হয়েছে? এক্স্যাক্টলি। আর কোথায় হয়েছে শোনো, আমি শুই, আমার পাশে হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন, তার পাশে আমি শুই, আর তার পাশে আমার রাজা শোয়। এইরকম একটা পজিশনে আমরা শুই, ছোট ঘর। হুম। তো এইরকম একটা জায়গায় এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। মানে আমি তো জানতাম যে আর কি, মানে কি বলতো, এই এন্টিটি বলো বা যাই বলো, এরা ঠাকুর দেবতা এই পাওয়ার গুলোকে ভয় পায়। হুম। কিন্তু সেই জায়গাটাতেই এটা হচ্ছে। সেই জায়গাতে, এক্স্যাক্ট সেই জায়গাতে এটা হয়েছে। তারপর কি হলো? এবারে আমার তার হার্ডলি ধরে নাও 1 মাস পরের কথা বলি। 1 মাস পর, এবারে ইন বিটুইন কিছু হয়নি? হ্যাঁ বলছি, ইন বিটুইন আমাদের ওই নকের যে ব্যাপারটা ওটা রেগুলার ছিল। কিসের ব্যাপারটা? নক নক দরজায়? হুম। আচ্ছা। 3 দিন অন্তর, হুম। 3 দিন অন্তর কেউ একজন নক করে চলে যায়। খুবই জিনিসটা বিকট আর খুবই বিরক্তিকর, অবভিয়াসলি ডিসগাস্টিং একটা ফিল হতো যে ভাই প্রত্যেক 3 দিন অন্তর কে আসে আর কে নক করে দিয়ে যায়। হুম। এবার গত 1 মাস পর আমি বলি, আমার দিদুন দিদুন লিফটে করে নিচে নেমেছে। এবার বাজার যাচ্ছিল না কোথাও একটা, দিদুন যাচ্ছিল। তো হঠাৎ আমরা তো সেকেন্ড ফ্লোর, বেশি ডিস্টেন্স নয়, হঠাৎ করে আমার চিৎকারের একটা শব্দ শুনতে পেরেছি নিচ থেকে। আর তারপরেই সঙ্গে সঙ্গে দিদুনের ফোন, যে বাবু শিগগিরই নিচে আয়। হুম। আমি মানে সে দৌড়তে দৌড়তে নিচে গেছি, গিয়ে দেখছি যে আমার দিদুন মুখ থুবড়ে আর কি পড়ে গেছে লিফটের বাইরে, মুখ থুবড়ে পড়ে গেছে। ওকে ওকে। এবার আমি গিয়ে তুলেছি, বললাম যে তুমি কি বাচ্চা মেয়ে? মানে অবভিয়াসলি আমি গালাগাল করছি, তুমি কি বাচ্চা মেয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না তোমার বয়স হয়েছে, তুমি এইভাবে হাঁটাচলা করো কেন? বলছে তোকে একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? মানে কি হয়েছে বলো? তো বলছে আমায় কিন্তু কেউ একজন ধাক্কা মেরেছে, আমি নিজে থেকে পড়িনি। ঠিক এইভাবে আমাকে বলছে। আমি বলছি তোমাকে কেউ ধাক্কা মারেনি, তুমি ভূত হোঁচটকে পড়ে গেছে, এখন তুমি গল্প ফাটছো, এরকম বলেছি আমি। বলছে আমি গল্প বানাচ্ছি না, আমায় সিরিয়াসলি কেউ একজন ধাক্কা মেরেছে। না হলে তুই বল না, আমি একটা ফ্ল্যাট মাটি, ঠিক আছে, লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাট, বেরিয়েই তোমার গেট। বলছে আমি ওখানে কি করে হোঁচট খাবো? হোঁচট খাওয়ার জন্য কিছু একটা থাকতে হবে পায়ের কাছে। এবার যে মুহূর্তেটা হলো, টেস্ট করালাম, করে ধরা পড়লো যে আমার দিদুনের শোল্ডারের পুরো শোল্ডার মানে একদম পুরো ভেঙেছে। ঠিক আছে, ভেঙে গেছে? পুরো ভেঙেছে, শোল্ডার ভেঙেছে, মানে ডান শোল্ডার আর ডান পায়ের নিচে বুড়ো আঙুলটা ভেঙেছে। আচ্ছা। অ্যাডমিট করালাম হসপিটালে। এবার প্লেট বসবে হাটে, এবার অপারেশন হবে, ওগুলো হসপিটালে হচ্ছে। এর ইন বিটুইন এই দিদুনের অ্যাডমিট হয়ে 1 সপ্তাহ হয়েছে, হার্ডলি 1 সপ্তাহ। আমার মায়ের হঠাৎ করে রাত্রের দিকে বুকে একটা এমন যন্ত্রণা শুরু হয়েছে, আমি তোমাকে বলি আমার মা কিন্তু প্রচন্ড ফিট, ঠিক আছে, একদম ফিট, আমার মায়ের কোনো রোগ অসুস্থ কিছু নেই, কোনো ব্যাপার নেই, তাও হঠাৎ বুকে রাত্রেবেলা এরকম যন্ত্রণা শুরু হয়েছে। আর সে এমন যন্ত্রণা গোসাদা, সেটা রাখা যাচ্ছে না। এবার আমরা গিয়ে মাকেও হসপিটালে অ্যাডমিট করলাম। এবার পয়েন্ট টু বি নোটেড কৌস্তবদা, এখানে 3 জন আমাদের বাড়িতে হসপিটালাইজড, আমার দাদাই, আমার দিদু, আমার মা। আর তোমার বাবা
বাবা বাড়িতে, পুরোটাই সামলাচ্ছে তখন? বাবা সামলাচ্ছে আর আমি বাড়িটা সামলাচ্ছি। Okay. আমি দেখলাম যে জিনিসটা একটুখানি বাড়াবাড়ি হচ্ছে, কিছু একটা ব্যাপার আছে, এটা আমি ধরতে পারছি না। হুম হুম স্বাভাবিক নয় এটা। হুম হ্যাঁ, এটা স্বাভাবিক নয়। কেন 3 জন পর পর হসপিটালাইজড? বুঝতে পারছি। তার আগে তোমার কুকুরের সাথে এরকমটা হলো? হ্যাঁ, ও তো অসুস্থতা লেগেই রয়েছে ধরে না। আমি তোমাকে বলছি হার্ডলি 1-2 মাসও খাবার খাইনি। কেন খাইনি আমরা কেউ বুঝতে পারছি না। ওষুধ খাওয়ানো হচ্ছে তবুও ঠিক হচ্ছে না, এরকম অবস্থা। এবার মানে আমাদের একজন না, মানে আমাদের ফ্যামিলি আর কি বলছি, বাবার বন্ধু, উনি আমাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, উনি আমাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার। এবার ওনাকে আমি একদিন ফোন করেছি, করে না আমি এরকম বলছি যে আঙ্কেল, তুমি যদি মাঝখানে ফ্রি থাকো একদিন এসে আমার বাড়িতে একবার ঘুরে যাও না গো। বলছে আমার ওকে খুব ভালোবাসে, ঠিক আছে, আমাকে একদম মেয়ের মতো ভালোবাসে। উনি আমাকে বলছেন যে হ্যাঁ ঠিক আছে বাবু, আমি একদিন তাহলে ঘুরে যাচ্ছি কাল পরশুর মধ্যে। তো এবার পরশুদিন মানে এসছেন একদিন, মাঝখানে একদিন পরেই উনি এসেছিলেন। এসে মানে ফার্স্টে না উনি ঢোকার সাথে সাথেই যখন উনি ফার্স্ট পাটা রেখেছেন তখনই আমাকে উনি বললেন যে এখানে এখানে ভাইবটা ঠিক নয়। ভাইবসটা ঠিক না? না, ঠিক নয়। এখানে আছে কিছু একটা আছে। আচ্ছা। এবার আমি কিন্তু ওনাকে কিছু বলিনি, আমি শুধু এইটুকুই বলেছিলাম যে আমার বাড়িতে একবার এসে ঘুরে যায়, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি। উনি এসে এরকমটা দেখতে পাচ্ছেন? উনি ফার্স্টে ঢুকেই আমার ঠাকুর ঘরে গেছেন। কৌস্তবদা বিশ্বাস করবে না, ঠাকুর ঘরে ঢোকার সাথে সাথে উনি পাটা পিছিয়ে নিয়েছেন। আমাকে বলছে যে হ্যাঁ রে বাবু, একটা কথা বলি, তুই কি মানবি? আমি হ্যাঁ বলো আঙ্কেল, কি হয়েছে? বলছে যে বাবু এখানে কিন্তু 3 জন আছে। 3 জন আছে? 3 জন আছে বলছে। মানে উনি আমাকে যেভাবে বলছে, আমি তোমাকে এক্সাক্ট ওনার কথাটা বলছি, যে উনি বলছেন যে এখানে যারা 2 জন রয়েছে না, ওরা কিন্তু স্বাভাবিক নয়। ওই 2 জন কিন্তু মানে পিশাচ রূপী। এবার এটা মানেটা কি আমিও ঠিক জানি না, তো বলছে ওটা পিশাচ রূপী 2 জন। আরেকজন যে রয়েছে, হি or she is somehow trying to protect you, your family. 2 জন ক্ষতি করতে চাইছে, 2 জন একজন বাঁচাতে চাইছে। আচ্ছা আচ্ছা, বুঝছো? তো আমি বললাম যে আঙ্কেল আমার এরম চলছে বাড়িতে, তারপর আমি আমার সবটা বললাম আর কি। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুই এক কাজ কর, তোর 3টে তো আমার কাছে চার্ট রয়েছে, আমি দেখে তোকে আজকে রাতে জানাবো কি হয়েছে ব্যাপারটা। উনি একটু মানে ওটা নিয়ে পড়াশোনা করবে, একটু ঘাটাঘাটি করে তারপর জানাবে। এবার উনি আমাকে কল করে না, হঠাৎ করে মানে কল করেছে রাত্রি, তখন বাজে হচ্ছে আমি তোমার বলছি 2:30, তখন উনি ফোন করেছে। মানে খুবই অস্বাভাবিক, কোনো মানুষ কাউকে এতটা রাতে গিয়ে ফোন করবেন। উনি আমাকে ফোন করেছেন, উনি কল করে আমাকে বলছেন হ্যাঁ রে, বলছি তোর বাড়িতে তুই যখন ঢুকেছিলিস তখন কি কিছু তুই মানে বাজে কিছু পেয়েছিলিস, বা কিছু খারাপ কিছু বা বাজে কিছু পেয়েছিলিস? তখন আমার মনে পড়লো ওই যে ব্লাড ক্লটটা পেয়েছিলাম, মনে আছে? ওই রক্ত জমাট বেঁধে যেটা হয়ে গেছিল, ওটা মনে পড়েছে আমার তখন। হ্যাঁ, ওটা তো ঢোকার সঙ্গে সঙ্গে পেয়েছিল তোমরা। আমি ওটা বললাম, বুঝেছো? দিয়ে এবার বলছে আচ্ছা তোরা যে এখানে শিফট করছিস, এই বাড়িটা যে ফ্ল্যাটটা যে নিচ্ছিস, এটা আর কে জানতো? আমি বললাম আমার যে পিসি, আমার পিসিরা জানতো। ঠিক আছে, আমার এক পিসি আছে,
আর আমার বাবার আরেক ভাই রয়েছে, বাবাটা 3 ভাই বোন, ঠিক আছে। তো আমার পিসি জানতো, তো বলছে তোর পিসি কি এসেছিল ফ্ল্যাটে একবারও মাঝখানে? আমি বললাম যে হ্যাঁ একবার এসেছিল। কি হয়েছিল আমি তোমায় বলছি। মানে আমার পিসি আর কি ময়দাকালী বলে একটা জায়গা আছে, জানি না শুনেছো কিনা। না, শুনিনি। ময়দাকালী বলে একটা কালী মায়ের খুব বড় জায়গা রয়েছে, ওখানে আর কি তন্ত্র সাধনা খুব হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তা আমার পিসি ওইখানে একদিন, ওখানে প্রায় ওরা যায়, ঠিক আছে, আমার পিসিরা। ওখান থেকে একদিন মানে আমার বাবার সাথে গেছিল আর কি। এবার আসার পথে আমাদের ফ্ল্যাটটা একবার ঘুরে গেছিল। তোমার বাবার সাথেই গেছিল? হ্যাঁ, বাবার সাথে আমার পিসি গেছিল, ঠিক আছে। আর আমার পিসি আমার মাকে আর আমাকে সহ্য করতে পারে না। আচ্ছা। ঠিক আছে, মানে আমাদের রিলেশনটা ঠিক ভালো নয়, ঠিক আছে। এবার ওই যে ময়দাকালী থেকে যখন এসেছিল, তখন উনি নাকি কিছু একটা ওখানে রেখে দিয়ে গেছে, যেটা থ্রু দিয়ে উনি একটা টার্ম আমাকে বলেছিল, যেটা আমি তখন ওনার অ্যাস্ট্রোলজারের মুখেই প্রথমবার শুনেছিলাম। সেটা হচ্ছে প্রেত চালনা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আই হোপ তুমি এই টার্মটা। হ্যাঁ হ্যাঁ। তো এবার এই যে টার্মটা উনি আমায় বলেছিলেন, আমি তো স্বাভাবিক আমি এটা জানতাম না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটার মানেটা কি। তো উনি আমাকে বলছেন যে একটা কোনো এন্টিটি যখন কেউ কারোর পরিবার বা কোনো একটা স্পেসিফিক মানুষের পেছনে ছাড়ে তার ক্ষতি করার জন্য, সেটাকে বলে প্রেত চালনা করা। সেটা নাকি আমাদের ফ্যামিলির উপর করা হয়েছে। বুঝতে পারছো? তারপর এবার মানে এইগুলো হওয়ার পর আমি তখন ওনাকে বললাম যে আমাকে এখন কি করতে হবে সেটা বলো। আমি বুঝতে পারছি হয়তো এই হয়েছে ওই হয়েছে, সবটাই বুঝেছি, করতেটা কি হবে। উনি তখন আমাকে একটা বললো যে প্রথম কথা হচ্ছে এই বাড়ি থেকে শিগগির বেরোনোর চেষ্টা কর, ঠিক আছে। আমি বললাম দেখো এখন তো এটা পসিবল না, বিকজ আমাদের বাড়ি তৈরি হতে আরো 1-1.5 মাস লাগবে, ঠিক আছে। বললো ঠিক আছে, একটা কাজ কর তুই এখন, মানে আমাকে তো কি বলেছিল আমি বলি, ধুনো, হলুদ সর্ষে বলেছিল, 3টে লবঙ্গ, 2টো কর্পূর আর একটা তেজপাতা, এই সবকটাকে একটা নিউজ পেপারে মুড়িয়ে ধুনো হিসেবে সারা ঘরে জ্বালাতে বলেছিল, ঠিক আছে। বলেছিল যে একটা কন্ডিশন আছে এটার, যে তুই যখন এটা করবি তোর আশেপাশে যেন একটা মানুষ থাকে যে তোকে প্রোটেক্ট করবে, মানে তোকে দেখবে আর কি, দেখলেই হবে, ঠিক আছে, একা করবি না। এবার ভালো কথা, আমি এটা মানে করতাম, ঠিক আছে। এবার প্রথম দিন যখন আমি এটা করছি গোস্তটা, আমি বলি আমার ওটাকে আমি যখন জ্বালাতে গেছি, হঠাৎ দেখছি যে ওই যে আগুনটা ফার্স্ট তো ধরছে না, মানে নিউজ পেপারে আগুন ধরছে না, ভাবো পাতলা নিউজ পেপার আগুন ধরে না। ভালো কথা, এসে ম্যাচেসের পর ম্যাচেস জ্বালাচ্ছি ধরাচ্ছি, জ্বলছে না। ফাইনালি মোমবাতি জ্বালিয়ে ওই আগুনটা ধরিয়েছি। এবার যে মুহূর্তে ধরিয়েছি, আমার পাশে আমার যে মানে আমাদের যে বাড়িতে কাজ করেন উনি ছিলেন, বাড়িতে তখন আমি আর বাবা, আর কেউ নেই অবভিয়াসলি, উনি ছিলেন। তো উনি আর কি আমার পাশেই ছিল। সত্যি কথা বলতে কৌশল এইটা আমি অনেক দিনই করেছি, প্রায় 7 দিন মতো করেছি, কিন্তু ঠিক খুব লাভ হয়নি আমার খুব একটা লাভ হয়নি। আমি ওনাকে সেটা জানাই। এবার উনি বলেন যে তাহলে একটা কাজ কর, যখন কোনো লাভ হচ্ছে না তখন এবার এটাকে কাটাতে হবে। তো বলে উনি আমাকে একজনের ফোন নাম্বার দেন, সে আর কি তোমার কালীঘাটের বড় পুরোহিত। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আর কি ওনার সাথে কথা বলি ফোনে। এবার যাই, উনি একদিন আমাকে ডেট দেন যে এরকম এরকম টাইমে তুই একদিন আয়, ঠিক আছে। তো আমি গেছিলাম আর আমার সাথে আমার বাবা গেছিল। এবার ফার্স্ট যখন ওনার কাছে ঢুকছি, উনি না আমার দিকে খুব উইয়ার্ডলি তাকিয়ে আছে, মানে খুবই উইয়ার্ডলি। মানে আমি বলছি মানে কিরম ভাবে তাকিয়ে আছে বলতো, যে
যে দেখে না মনে হচ্ছে কি একটা অস্বাভাবিক দেখে নিয়েছি আমি। কিভাবে তাকিয়ে আছে। আমি ঢুকেছি, আমি ঢোকার সাথে সাথে আমাকে বলছে যে মা তুই এক কাজ করতো, তুই গিয়ে কালী মায়ের দর্শন করে আয়। আমি বলছি যা তেরিকা, এখানে কথা বলতে এলাম আপনার সাথে, এগুলো বলছে তুই একবার যা না দর্শন করে আয় না। বলে আমি চলে গেছি। আমি কালী ঠাকুরের দর্শন করতে গেছি। এবার কালীঘাটে তো তুমি জানোই কতটা লাইন পড়ে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে 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 কালী ঠাকুরের পুজো দিয়ে একেবারে দর্শন করে বেরিয়ে যখন আমি ফিরছি তখন আমি ওনার কাছে আবার গেছি। এবার আমি যখন ওখানে পৌঁছেছি, আমার বাবা আমাকে দেখে পারলে কেঁদে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অদ্ভুত, মানে পারলে ও সে মানুষ ওখানে বসেই কেঁদে ফেলে, অথচ আমার বাবা জীবনে কান্নাকাটির মধ্যে নেই। আমার বাবা এতটাই স্ট্রং পার্সন, সে জীবনেই কান্নাকাটি করেনি। ঠিক আছে, এবার দেখো, এবারে এইসব হওয়ার পর আমাকে উনি বসায় নিজের কাছে। হঠাৎ আমাকে বলে যে, মানে ওনার এক্সাক্ট কথাটা আমি তোমাকে বলি, উনি হঠাৎ করে বলছেন যে হ্যাঁ রে মা, তোর কি কেউ কাছের মানুষ কেউ মারা গেছে? তুই তুই খুব ভালোবাসতিস ওনাকে, সে কি মারা গেছে? এবার আমি ভেবেছি ঠাম্মির কথা বলছে বা দাদা ভাইয়ের কথা বলছে। আমি হ্যাঁ বলেছি। তারপর উনি বলছেন যে তুই যাকে এখনো ধরে রেখেছিস তা সে কিন্তু খুব কষ্টতে রয়েছে, সে কিন্তু খুব কষ্ট পাচ্ছে, তুই তাকে ছেড়ে দে, তুই তাকে শান্তিতে যেতে দে, নালে সে যাচ্ছে না। আমি বুঝছি না ব্যাপারটা, বুঝতে পারছি না কাকে ধরে রেখেছি। এবার শোনো, এবার আমি এই সেম কোয়েশ্চেনটা ওনাকেও করলাম যে তুমি ধরে রেখেছি মানে আমি কাকে ধরে রাখবো, মানে আমি তো বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। উনি বলছেন যে তোর দাদার কথা বলছি আমি। তিনি আমাকে বলছেন যে তোর দাদার কথা বলছি, তুই তোর দাদা যেদিনকে মারা গেল সেদিনকে কি কোনো রকম কিছু তোর দাদাকে বলেছিলিস? কেন কি দেখবে বলা হয় যে মানে যে মানুষটা মারা গেছে তার সেদিনকেই যদি কিছু একটা কোনো কথা বলো তুমি তাকে, সে কিন্তু সেটা শুনতে পায়। এটা বলা হয়, ঠিক আছে। এবার আমি বললাম যে একটু ভেবেছি জানো তো অনেকক্ষণ, প্রায় কেন কি অনেকদিন আগেকার কথা, অতটা আমার মনে নেই। তা আমি তখন একটু ভেবে আমি বলছি যে হ্যাঁ আমি তো বলেছি। আমি তখন আমার মনে পড়লো যে আমি যেদিনকে আমার দাদা ভাই মানে আর কি চলে গেছিল সেদিনকে আমি ওকে বলেছিলাম যে তুই তো আমায় ছেড়ে দিয়ে চলে গেলি, কিন্তু তুই কিন্তু আমায় প্রোটেক্ট করিস। তুমি এটা নিজে থেকে চেয়েছিলে? হ্যাঁ আমি চেয়েছিলাম, কেন কি আমার দাদা ভাই আমাকে ছোটবেলা থেকে প্রোটেক্ট করেছে সবকিছুতে। মানে আমি যেহেতু একটু চাবি ছিলাম, স্কুল লাইফে প্রচুর বুলি হয়েছি, তো তখন দাদা ভাই প্রোটেক্ট করতো। ওই একটা অভ্যেস ছিল আমার মধ্যে যে ও আমাকে যেন প্রোটেক্ট করে। আমি এটা চেয়েছিলাম, আমি ওকে বলেও ছিলাম ওই রাত্রির বেলা। তখন আমাকে ঠাকুরমশাই বললো যে এইটা তুই বলেছিলিস? আমি বললাম যে হ্যাঁ আমি আমি বলেছিলাম আমার দাদাকে। তো বললো ও কিন্তু যায়নি তোকে ছেড়ে দিয়ে। উনি বলছেন বলছে ও কিন্তু যায়নি, তবে হ্যাঁ এটা সত্যি, উনি বলছেন যে এটা সত্যি, ও রয়েছে বলেই তোরা এখনো অব্দি বেঁচে রয়েছিস, নাহলে হয়তো কতদিন আগেই মারা যেতিস সবাই। এভাবে বলছে। আমি আমি না শকড। আমি বলছি মানে ও রয়েছে বেঁচে গেছি মানে? তখন বলছে ঠাকুরমশাই যে তোর বাড়িতে যারা দুজন রয়েছে না, ওরা দুজন তোদের পুরো পরিবারকে খতম করে দেবে, সেই ক্ষমতা রাখে ওরা। কোনো ঠাকুর কোনো তাবিজ ওদেরকে আটকাতে পারবে না, এইভাবে বলছে। আচ্ছা। আমি মানে
এরম কথা, প্রথম কথা হচ্ছে আমি এগুলো বিশ্বাস করি না। দ্বিতীয় হচ্ছে আমি বুঝতে পারছি না যে এই কথাগুলোর মতলবটা কি। আমি চিরকাল ছোট থেকে বড় হয়েছি এটা শুনে যে ঠাকুর দেবতা নাকি ভূত পিশাচ তাড়ায়, হেল্প করে আমাদের। এবার শুনতে পাচ্ছি যে না, ও নাকি কোনো যায় আসে না, ঠাকুর দেবতা আমাকে নিয়ে যাবে ফ্যামিলির সবাইকে। এবার আমি না, সেটা শুনেই চমকে যাচ্ছে। হ্যাঁ, আমি ওনাকে বলছি যে আপনি তাহলে কি বলছেন ঠাকুরমশাই, কি করা দরকার, কি করবোটা কি? উনি আমাকে বলছে যে একটা কাজ কর, প্রথমে তো এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা কর, যে কথাটা আমাকে আমার অ্যাস্ট্রোলজার বলেছিল সেম কথা উনিও বলেন, ঠিক আছে? তারপরে আমাকে বলছে যে তোদের বাড়ি এমনি তৈরি হতে কতদিন লাগবে। আমি বললাম যে এরকম আমাদের বাড়ি একটু টাইম তো লাগবে, এই সপ্তাহ দেড়েক ধরে নাও, ঠিক আছে? তো মানে পুট্টি হচ্ছিল তখন, বোধহয় কয়েকটা কাজ বাকি ছিল, আর কিছু ছিল না। এবার যেদিনকে এই কথাগুলো শেষ হয়ে আমরা বাড়ি ফিরি, তার পরের দিন ওনার সাথে আমার একবার ফোনে কথা হয়েছিল। এবার তখন উনি আমাকে বললেন যে একটুখানি দেখবি মা, তুই না একটু তোর দাদুকে একটুখানি সাবধানে রাখ। তখন দাদাই অলরেডি হসপিটাল থেকে একদিন কি দুদিন হয়েছে ব্যাক করেছে। ঠিক এটা আছে, বলার কারণটা কি বলছি আমি, এবার শোনুন। এবার এইটা উনি আমাকে বললেন ফোনে, আমি স্বাভাবিক জিজ্ঞেস করলাম যে কেন ঠাকুরমশাই? তো বললো যে আমি যেটা বলছি সেটা একটু মানার চেষ্টা কর। ব্যাস, এইটুকু বলে আমার এইটুকু কথা ফোনটা কেটে দিল। ঠিক এক সপ্তাহ পর আমাদের বাড়ি যখন প্রায় রেডি, একদিন আর বাকি যে তোমার পুট্টিটা কমপ্লিট হবে একদিনের মধ্যে, পরের দিন আমরা শিফটিং এর জন্য এগোবো। ঠিক সেই দিনকেই আমার দাদাইয়ের আবার নিঃশ্বাস কষ্ট শুরু হয়, আবার শুরু হয়। সেম অবস্থা, মানে পাচ্ছে না, শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে কেউ গলা টিপে ধরছে, এমন অবস্থা। আবার নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করি। ইতিমধ্যে আমার মা ব্যাক করেছে, দিদুন তখনও অব্দি ব্যাক করেনি, কেন কি দিদুনকে ছুটি দেয়নি, বুঝেছো? এবার ধরে না এইসবের পর আমি দাদাইকে যখন হসপিটালে দিয়েছি, আমি বাড়িতে এসে না বাবাকে বলেছি, বাবা একটা কাজ করো তো, তুমি ওনাকে না একদিন বাড়িতে ডেকে পাঠাও, যার কাছে দেখাতে গেছি। হ্যাঁ, এরম ভাবে চলে না, আমার মনে হয় না এইভাবে চলবে। এবার তখন আমার মানে বাবা বললো যে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ওনাকে ফোন করে তুই বল যে আসতে। এবার আমি তখন ওনাকে এরকম বলি যে তুমি আসো। এবারে উনি ফার্স্টে আমার বাড়িতে এরকম 2 দিন কি 3 দিন পর এসেছিলেন। এসে উনি যখন ঢুকবেন তার আগে উনি কিছু একটা না, মানে কিছু একটা ভাবলেন আর কি, বাড়ির বাইরে 5 মিনিট দাঁড়িয়ে কিছু একটা ভাবলেন, ভেবে উনি এন্ট্রি করলেন, ঠিক আছে? এন্ট্রি করেই ফার্স্টে আমার যে ঠাকুর ঘরটা ওখানে গেল, ঢোকার পরেই আমাকে বললো যে তুই এখানে শুস। আমি বললাম হ্যাঁ। তো বলছে আজ থেকে এখানে শুবি না। কেন? বলছে শুবি না। ঠিক আছে। এবার তখন আমাকে বলছে আচ্ছা একটু ভেবে বলতো মা, তোর কি এই বাড়িতে আসার পরে হাত কেটেছিল? একবারও হাত পা কিছু কেটেছিল? বললাম যে হ্যাঁ, আমার মনে করে দেখো ওস্তাদ আমি ফার্স্টের দিকে বলেছিলাম আমাদের কাটা ছোড়া লেগেছিল। হ্যাঁ। এবার আমি তখন বললাম হ্যাঁ, ফার্স্টের দিকে তো আমার খুব হাত কাটা পা কাটা, এটা কন্টিনিউয়াসলি। বলছে আচ্ছা একবার কি এরকম হয়েছিল যে কোনোবার হয়তো কাটার পর রক্তটা কি এই ঘরে পড়েছিল? আমি বললাম যতবার আমার হাত কেটেছি রক্ত এই ঘরেই পড়েছে, ঠিক আমি এই ঘরেই থাকি। তখন উনি বলছেন যে ওই কারণেই তো তোর সাথে এটা হচ্ছে।
বললাম আমি ঠিক বুঝতে পারছি না রাকুমাসি, আপনি কি বলতে চাইছেন? উনি আমাকে বলছেন যে এখানে যে দুটো প্রেতাত্মা রয়েছে, হুম একটা পুরুষ একটা মহিলা। হুম হুম মহিলা যে, তাকে প্রেত চালনা করা হয়েছে, আচ্ছা আচ্ছা আর সে তোরই কোনো একজন রিলেটিভ, হুম হুম যাকে চালনা করা হয়েছে তোর ক্ষতি করার জন্য। রিলেটিভকে চালনা করা হয়েছে মানে? যে প্রেতাত্মাটা, হুম যে পিশাচটা, সে হচ্ছে আমার কোনো একজন রিলেটিভ। সে মারা গেছে, সে পিশাচে পরিণত হয়েছে, তাকে আমার পেছনে ছাড়া হয়েছে, আমাদের ফ্যামিলির পেছনে আর কি ছাড়া হয়েছে। ওকে ওকে হুম আর যে মেল এন্টিটিটা, হুম সেই এন্টিটিটা আরোই পাওয়ারফুল, ঠিক আছে? আর ও ব্লাডে অ্যাট্রাক্ট হয়ে আমার প্রতি অ্যাট্রাক্টেড। মানে যে ব্লাডটা তোমার এই ঘরে পড়েছিল? হ্যাঁ, ও আকৃষ্ট হয়েছে আমার ব্লাডে। হুম হুম মানে আমার ব্লাডটা ওর এতটাই নেশা ধরে গেছে যে ও পদে পদে চাইছে যে আমার হাত কাটুক পা কাটুক আর ও ওই ব্লাডটা পান করবে আর কি। বুঝেছো? ভীষণ ক্রিপি, ভীষণ। হ্যাঁ। তারপর এবার আমি না ওনাকে জিজ্ঞেস করলাম যে ঠাকুরমশাই, আপনি কি আমায় বলতে পারবেন যে এই যে মহিলা পিশাচ আপনি বলছেন, এটা কে? বলছে তোরা বললে কি বিশ্বাস করবি? আমি বললাম আপনি বলে দেখুন না। আমার বাবার সামনেই বলেছে, মানে কতটা দুর্ভাগ্য বলে একটা মানুষের সাথে এটা হয়। উনি হচ্ছেন, ওই পিশাচটা হচ্ছে আমার ঠাম্মি। ঠাম্মি? আমার ঠাম্মি। ঠাম্মি তো ভালো মানুষ ছিল না, ভালো মানুষ ছিল। আমি এটা জিজ্ঞেস করেছিলাম ঠাকুরমশাইকে যে আচ্ছা আপনি যে বলছেন উনি পিশাচ, আমার ঠাম্মি খুবই ভালো মানুষ ছিল, এরকম হতে পারে না। তখন আমার ঠাকুরমশাই বলল যে আমাদের নাকি বলা হয়, ঠাকুরমশাইরা নাকি আর কি বলেন যে যখন একটা এন্টিটি বা একটা মানুষ যখন খুব ভালো থাকে মরার আগে, সে মরার পর নাকি ততটাই খারাপ হয়। এটা বলছে। আর বলছে তোর ঠাম্মি যেহেতু একটা অপঘাতে মৃত্যু মারা গেছিল, ওই জন্য উনি একটা পিশাচ রূপ নিয়েছেন। রোগে ভুগে মানে ওরকম ভাবে শেষকৃত্য হয়নি। আর তাকে তোমার পিসিরা পাঠিয়েছিল? পিসি আমার কাছে পাঠিয়েছে তাকে। ভাবা যায়? মানে এটা ভাবো, মানে জিনিসটা কতটাই ক্রিপি, কতটাই ভেবেচিন্তে প্ল্যান করা, এটা আমি ভাবি খালি। যাই হোক, উনি যে মেল এন্টিটি ছিল সেটা। এবার মেল এন্টিটি কথাটা আমি তোমাকে একদম লাস্ট বলবো ক্রিস্টালটা। ওকে। ওটা একটু বড়, তো আমি একটু লাস্টের দিকে বলবো। উনি আমাদেরকে বাড়িতে 3টে জিনিস করতে বলেন। প্রথম বলে যে ফ্ল্যাটের নিচে কিছু মাটি নিয়ে, ফ্ল্যাটের নিচ থেকে মানে কিছুটা মাটি নিয়ে ওটা মানে সামনে কোনো একটা শ্মশানে নিয়ে গিয়ে না, সেখানে কোনো একটা জ্বলন্ত চিতার ঠিক সামনে রেখে দিয়ে আসতে, কাগজে মুড়ে। এটা প্রথম করতে বলে। আর দ্বিতীয় বলে যে ওই ঘরে শোয়া যাবে না। আর 3 নম্বর বলে যে হ্যালো, বলো বলো। 3 নম্বর বলে যে একটা কালো তার হয়, জানো তো, কালো দড়ি। বলে যে কালো দড়ি 5টা কিনে আনবি, এনে একটা তাবিজ উনি করে দেয়, এই 5টা তাবিজ মতো করে দেয়, দিয়ে বলে 5 জনে পড়ে নিস। কালো কার্ড দিয়ে তাবিজটা? হ্যাঁ। আর মনে রাখতে, আর বলেছিল যে একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যে এই বাড়ি থেকে না বেরোনো অবধি এই তারটা যেন তোদের গা থেকে না পড়ে। আচ্ছা। গায়ের সাথে এখন সারা দিন লেগে থাকে, মানে লেগে থাকে। এবার সত্যি কথা বলতে চিতার যে জিনিসটা, তারপরে এগুলো সব করেছি আমরা। করার পরে এগুলো অনেকটা কন্ট্রোলেই এসছে। নকের ব্যাপারটাও যেমন অনেকটা কমে গেছিল। আচ্ছা, দরজা ধাক্কানো। হ্যাঁ, ওটা অনেকটা কমে গেছিল। আর বলা যায়, আমি বলতে পারি হচ্ছিলই না। দাদা ভাইয়ের ব্যাপারটা কি হলো? হ্যাঁ, দাদা ভাইয়ের ব্যাপারটা বলি
এবার দাদা ভাইয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে বলছেন ওকে ছেড়ে দিতে, ওটা আমি কি করব। তো বলছে যে দেখ, ওর জন্য ওর যে প্রপার শ্রাদ্ধ হয়েছিল সেইটাতে কিছু কিছু মানে বলা হয় না যে দোষ থাকলে শ্রাদ্ধ করলেও কিছু হয় না, তো ওর, হ্যাঁ, তো ওর নাকি মৃত্যুতে একটা দোষ ছিল, দোষটা কাটাতে হয়, তো উনি সেটা কাটিয়েও দিয়েছিলেন। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাকে বলি, মানে পিকুলিয়ার কোন ব্যাপারটা বলো তো, তোমার মনে আছে সিসিটিভি ফুটেজের আমি কথাটা তোমায় বলেছিলাম? ধাক্কা দিয়েছিল। হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করেছি, ইনফ্যাক্ট ওনাকে ভিডিওটা দেখিয়েছিলাম। উনি আমাকে তখন বললেন যে এটা তো তোর ঠাম্মির কাজ। এটা তো ঠাম্মির কাজ, মানে উনি দেখেই বললেন যে ওই পিশাচটা করেছে তো এটা। তুই বুঝতে পারছিস না? বলছে তোর ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে, তোর মনে হয় না ওর মধ্যে কিছু একটা আছে? নাহলে ও তুই বলতো তোর মনে হয় তোর দাদা এরকম? না, আমি তো এটা আমারও বিয়ার লেগেছিল যে ও কোনোদিনও যাবে না ওই যে জলকে ভয় পায়, জীবনে গঙ্গার কাছে তো যাবেই না, ছেড়ে দে, ওটা অনেক দূরের কথা। যে সুইমিং পুলে ভয় পায় সে গঙ্গায় যাবে? দেখেই বলছে। তারপর এবার এগুলো হওয়ার পর আমরা মানে ফাইনালি তোমার ওই যখন দিদুন, দাদাই আর মা তিনজনেই তোমার যখন ব্যাক করলো, তার হার্ডলি 10-15 ডেজ এর মধ্যে আমরা শিফট করেছি, ঠিক আছে? এবার আমাদের নতুন বাড়িতে ঠিক আছে শিফট করেছি। তারপর থেকে ওই যে কালো টারটা ছিল ওটাও খুলে দিয়েছিলাম। আর এই বাড়িতে, আমার যে বাড়িতে আমরা রয়েছি দিদুন বাড়িতে, এখানে আমার দিদুন বাড়িটা বাঁধানো, ঠিক আছে? বেশ, আমরা তো আমার দিদুনরা গুরু রক্ষিত, তোমাকে আগেও বললাম, তো দিদুন বাড়িটা বেশ বাঁধানো, আর এখানে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, ঠিক আছে? মানে তোমার একটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমার আর একটা যে এন্টিটির কথা তুমি বলছিলে সেটা কি? হ্যাঁ, তোমার ঠাম্মির ব্যাপারটা কি হলো? এবার আসছি দুটোতেই আসছি। তারা এই বাড়িতে আমরা যখন এলাম, এবার পুজো তো করাতে হবে, পুজো করি আমরা ঢুকবো। এবার যে পুজোটা করেছিলেন উনিই হচ্ছেন ওই কালীঘাটে ঠাকুরমশাই, যার সাথে আমরা এই নিয়ে আলোচনা হয়েছিল। উনি দুটো পুজো করেছিলেন, একটা সকালে সত্যনারায়ণ পুজো করেছিলেন, যেটা বাড়ির জন্য নর্মাল গৃহপ্রবেশের পুজো হয়। আরেকটা উনি যজ্ঞ করেছিলেন, সেটা একদম মাঝরাতে, ঠিক আছে? 12টার পর উনি শুরু করেছিলেন যজ্ঞটা, ঠিক আছে? ওই যজ্ঞটা উনি করেছিলেন বেসিক্যালি ঠাম্মিকে মুক্তি দেওয়ার জন্য। কেন কি ওটা না করলে, আমি তো ঠাকুরমশাইকে বলেছিলাম, ঠাকুরমশাই আমার তো এই বাড়িটা বাধা, তো এখানে আসলে তো এই প্রবলেমটা হওয়া উচিত না। বলছে তোর ঠাম্মি একটা এমন পিশাচ হয়ে গেছে যে সে এখন তোদের ফ্যামিলিকে না নিয়ে যাবে না। এবার ওনাকে যদি মুক্তি না দেওয়া হয়েছে তাহলে তোরা বেরো, বাড়ি থেকে তো নিশ্চয়ই বেরোবি, আর যেই মুহূর্তে বেরোবি সেই মুহূর্তে তোকে ধরে মেরে দেবে। আচ্ছা আচ্ছা, এইটা করার ওনার পাওয়ারটা রয়েছে, এটা বললো। তো আমাদের দুটো এরকম পুজো হয়, একটা সত্যনারায়ণ, একটা রাত্রেবেলা যজ্ঞ হয়। দিয়ে তারপরে আমার ঠাম্মি ব্যাপারটা এটাই হলো যে উনি আমাকে বললেন যে সে নাকি মুক্তি পেয়েছে। আর সত্যি কথা বলতে কৌস্তবদা, তারপর সেই যজ্ঞর পর থেকে আমি আর সেরকম কিছু ঠাম্মির নোটিশও করিনি, ঠিক আছে? সেরকম উইয়ার্ড কিছু আমি নোটিস করিনি। আর ওই বাড়িটা ছেড়ে আসার পর থেকে ওই যে আরেকটা পিশাচ বললাম না, পুরুষ, ওটা আমি এই বাড়িতে ফিল করিনি। এবার আমার একটুখানি এগুলোতে বেশি ন্যাক আর কি ইন্টারেস্ট, তা আমি একটু খোঁজ খবর নেওয়ার জন্য আর কি ওখানে রিটার্ন করি। আবার আমি যখন রিটার্ন করি তখন আমাদের যে ল্যান্ডলর্ড, আমার ল্যান্ডলর্ডকে গিয়ে আমি জিজ্ঞেস করি ডিরেক্টলি যে এরম ব্যাপার, আপনি আমাকে বলুন তো, একটু ঝেড়ে কাশুন আর কি ব্যাপারটা কি। আমি বলি, আমি একটু রাগে টুনে যে দেখুন আজকে যদি আমাদের সত্যি কোনো ক্ষতি হয়েছে তো দোষটা আপনারা কি নিতেন? দায়িত্ব তো আপনারা নিতেন না। দিয়ে
তখন আমার ল্যান্ডলর্ড আমাকে যেটা বলে কৌস্তবদা, হুম, মানে কোনো স্বাভাবিক মানুষের বাড়িতে এরকম হয় আমি ভাবতে পারিনি। হুম, এমন একটা ঘটনা আমাকে বলে বলে যে আমাদের ল্যান্ডলর্ড যার থেকে এই বাড়ি, এই জায়গাটা মানে এই জমিটা আর কি যার থেকে কিনেছে, তাদের ওখানে আগে বাড়ি ছিল, ঠিক আছে, যৌথ পরিবার। হুম, 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 এবার যৌথ পরিবারে কি ছিল না, ওদের বাড়ির যে ছোট বউ ছিলেন, হুম, ছোট বউ হচ্ছে বিধবা ছিল, হুম, ঠিক আছে। আর বাড়ির যে বড় ছেলে নাকি আর কি ওর মাথার ডিজিজ ছিল, একটা মেন্টাল ছিল, ঠিক আছে। কিরম মেন্টাল ছিল আমি বলছি, ও নাকি প্রত্যেকবার একটা মহিলাকে আনতো, অ্যাবিউজ করতো, করে সেটার মজা নিত, আর নিয়ে তাদেরকে ছেড়ে দিত। আর রীতিমতো ওর জন্য মহিলাদেরকে পারচেস করে আনা হতো কি বল? ওই বাড়িতে। হ্যাঁ, এটা আমি শুনেছি, এটা উনি আমায় বলেছেন ল্যান্ডলর্ড, যে ওর অত্যাচারের জন্য, মানে ও যাতে সেক্সুয়ালি স্যাটিসফাইড থাকে, ওই মহিলা আনা হতো। এবার আমাকে বলেছে যে এক রাত্রির নাকি এরকম হয়েছিল যে ওর যে বৌদি, মানে ওই ছোট বৌদি আর কি, তো সে যেহেতু বিধবা, সে তার প্রতি ওর নাকি একটা এরকম মহিলা দেখলেই নাকি ওর পাগল হয়ে যেত ও, ঠিক আছে, এরকম ওর নেচার ছিল। ও সেক্সুয়ালি বিশাল অ্যাক্টিভ ছিল। ও একদিন ওর বৌদিকে রেপ করে, আর আচ্ছা, যেহেতু রেপ করে, ওর বৌদি রিভেঞ্জ নেওয়ার জন্য ওর খাবারে একদিন বিষ মিশিয়ে ওকে মার্ডার করে। ভগবান। আচ্ছা, হ্যাঁ, এবার যে যখন থেকে ওকে মার্ডার করে, তারপর থেকে ওদের ওই যে বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে আতঙ্কিত হয়ে যায়, মানে ওখানে ওরা নাকি থাকতে পারছিল না আর, এমন এমন জিনিসপত্র ঘটে। এবার অতটা ডিটেলসে আমাকে বলেনি, বিকজ ল্যান্ডলর্ডও অতটা জানে না, অনেক বছর আগেকার কথা এটা। তারপর আমাকে বললো যে ওরা ওখান থেকে বিক্রি টিক্রি করে এই ল্যান্ডলর্ড যারা রয়েছে তাদেরকে দিয়ে দেয়, ওরা আবার প্রমোটারকে দিয়ে ওখানে ফ্ল্যাট তৈরি করায়। ওকে, ওকে, বুঝছো, এইটা হচ্ছে, তার মানে তুমি রিলেট করো যে ওই যে পিশাচটা যে আমাকে অ্যাবিউজ করেছিল বা করার চেষ্টা করেছিল, এগুলো কোনো পিশাচ নয়, তুমি ভুল করছো। এগুলো সবকটাই প্রেতাত্মা, ঠিক আছে, প্রেতাত্মা। এদের টেন্ডেন্সিটা এরকম, যার জন্য এদেরকে মানে পৈশাচিক বলতে পারো, বাট অ্যাকচুয়ালি এরা পিশাচ না। পিশাচরা কখনোই কোনো হিউম্যান বার্থ নেয়নি। এদের কাজকর্মটা পিশাচের মতো, কারণ তারা এতটাই নেগেটিভ। আচ্ছা, বাট এরা কিন্তু হিউম্যানলি স্পিরিট, হয়তো অনেকটাই ডার্ক, অনেকটাই বাজে ব্যাপার রয়েছে। তোমার ঠাম্মির ব্যাপারটা খুব একটা মানে কি বলবো, মানে মানে কিভাবে হলো সেটার এক্সপ্লেনেশন নেই, বাট এই যে এটা, ইভেন তোমার দাদা যে তোমায় পড়ে করছিল, বেসিক্যালি ওই জায়গাটাতে 3টে এরকম এন্টিটি এসে আটকা পড়ে গেছিল। একজন ছিল, একজনকে চালান করা হয়, আর একজন তোমাকে প্রোটেক্ট করে। এখন অ্যাজ কিছু ফিল হয় না, এখন আর সেরকম কিছু ফিল হয় না, বাট তোমাকে আমি রেকর্ডিং এর টাইমে বলেছিলাম যে বাধা পাবো কিন্তু। হ্যাঁ, 4বার তো অফ করতেই হলো রেকর্ডিং। হ্যাঁ, এবার কাছতে কাছতে তোমার মানে কি বলবো, আমার গলা মানে একদম 12টা 5 বেজে যাচ্ছিল আর কি। ইভেন আমারও মানে মাথা ব্যথা হয় না, ঠিক আছে, বাট আজকে পুরো মাথাটা না ধরে যাচ্ছে, জানি না কেন। আজকেই তোমার সাথে কথা হলো, আজকেই আমরা রেকর্ডিংটা করলাম। আশা করছি এরপর থেকে এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হবে না। মানে আমি, বিশ্বাস করো, আমার জীবনের ভুল হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড চেকটা না করেই ঢুকে পড়েছি, পুজোও করাইনি। মানে এই ভুলগুলো যে মানুষে করে, বাট ওরা হয়তো ভাবে যে না এটা না করালেও হবে, কোনো ব্যাপার না। এটা বিশ্বাস করে এইটা হওয়ার পর না আমার এটা শিক্ষা হয়ে গেছে, বুঝতে পারছো, পুরো শিক্ষা হয়ে গেছে আমার যে না, হবে না, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড চেক, তারপর পুজো, তারপর ঢোকো।
নয়তো এরকম টাইপের অনেক কনসিকুয়েন্সেস আসতে পারে। অনেক কনসিকুয়েন্সেস আসতে পারে। সব থেকে বড় কথা ওই যে 3টে যে ওখানে আটকা পড়ে গেছে, এটা তো এই কারণেই হয়েছে। এক্স্যাক্টলি। সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। কিন্তু এখানেই শেষ নয়, বাকি আছে। এবার আমি আগের দিন অর্থাৎ রবিবারের টপ কমেন্টসগুলো পড়ে শোনাবো, যেগুলো আপনারাই করেছেন। সবার আগে ধন্যবাদ জানাই বৃন্দা বোসকে, বৃন্দাদিকে আমাদেরকে সুপার থ্যাঙ্কস পাঠানোর জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। রণজিৎ মাঝি লিখছেন, দাদা সারা রাত জেগে গল্প শুনি, কিন্তু এমনিতে আমার ভয় লাগে না, কিন্তু তোমার ঘটনা যখন শুনি তখন প্রচুর ভয় পাই। লাভ কিউরিওফাইট, লাভ ফ্রম উলুবেরিয়া। থ্যাংক ইউ রণজিৎ। সমীরণ সাহা লিখছেন, সেই কিউরিওফাইটের 6B ভিডিও থেকে রেগুলারলি সব পডকাস্ট এপিসোড শুনছি। নাও কিউরিওফাইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ, মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল। সময় চলে গেল, অনেক মানুষও চলে গেল, শুধু কিউরিওফাইট থেকে গেল লাইফে। কিউরিওফাইট, লাভ কৌস্তভ। ধন্যবাদ সমীরণ। এডিজিটালস লিখছেন, আমি এই চ্যানেলের খোঁজ আমার হাজবেন্ডের থেকে পেয়েছিলাম, তারপর থেকে শুনি। পারিজাতদার ঘটনা শোনার পর কিছু জিনিস ফিলও করেছি। সব মিলিয়ে কিউরিওফাইট অসাধারণ একটা উদ্যোগ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সুদীপ্তা মুখার্জি লিখছেন, উফ, এই ঘটনাটা এতদিনের শোনা ঘটনার মধ্যে বেস্ট লাগলো আমার। মানে হাওড়ার ঘটনাটার কথা বলছেন উনি। পূর্ণিমাদি এত সুন্দর করে ডেসক্রাইব করেছেন যে চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম সবকিছু। কিউরিওফাইটে শোনা অনেক ভালো গল্পের মধ্যে এই একটা গল্প যেটা মনে দাগ কেটে গেল। থ্যাংক ইউ সুদীপ্তা। বাট একটাই কথা বলবো, কিউরিওফাইটে কিন্তু এই যেগুলো তোমরা শোনো এগুলো কিন্তু কোনোটাই গল্প নয়, প্রত্যেকটাই ঘটনা, বাস্তবে যেটা ঘটেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট কমেন্টে। পায়েল লিখছেন, আমি বাঁকুড়া থেকে শুনছি। সত্যি বলতে মনের বেদনা কমাতে এই চ্যানেলটার সঙ্গ নেওয়া। তবে আজ তোমার এই তুলে ধরা ঘটনাগুলোই আমার ঘুমের কারণ। সৃজিতা দাস লিখছেন, একদিন ইউটিউব স্ক্রল করতে করতে দেখি একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে যায়। কলকাতার সবচেয়ে 10টা মোস্ট হন্টেড প্লেস। তারপর থেকেই সেই আজ 2024 আমি কিউরিওফাইটের নিয়মিত শ্রোতা। সৃজিতা তার মানে অনেক দিন, প্রায় 5 বছর কিউরিওফাইটের সঙ্গে রয়েছে। সত্যি বলতে এক প্রকার নেশা। কিউরিওফাইট চ্যানেল আরও বড় হোক, আরও ভালো ভালো ঘোষলি কল রেকর্ডিং শুনতে চাই, আরও ভয় পেতে চাই। নিশ্চয়ই আমরা ইতিমধ্যে প্রায় 1,39,000 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় এসে পৌঁছেছি। খুব তাড়াতাড়ি আমরা 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করব। কিউরিওফাইট 1.5 লাখ মানুষের একটি পরিবার তৈরি হবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কিউরিওফাইট ইউটিউব চ্যানেলটিকে। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।